আসসালামু আলাইকুম। চলে আসলাম জিকে ক্লাসে। সবাই দ্রুত জয়েন করে ফেলো আর জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সব ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু আগে চলে আসছি, আমি কিন্তু 2 মিনিট আগে চলে আসছি। সো যারা এখনও ক্লাসে উপস্থিত হইতে পারেনি তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও যে ভাইয়া ক্লাসে চলে আসছে, তোমরা ক্লাসে চলে আসো। আর ক্লাসের পিডিএফ কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? ক্লাসের পিডিএফ রেগুলার যেখানে দেওয়া হয়, আমি কিন্তু আজকে সকাল 9টার আগেই দিয়ে দিয়েছিলাম পিডিএফটা। সো যারা ডাউনলোড করে পড়ো তারা ডাউনলোড করে নিয়ে নাও। ওকে, ঠিক আছে। আমার 2 মিনিট টাইম নিচ্ছি, ঠিক আছে? আমার 2 মিনিট টাইম নেই, সবাই জয়েন হোক। সকালে ক্লাস তো, ওকে, তো এখন ঘুমাচ্ছে। আজকে তোমাদের বাংলা সেকেন্ড ক্লাস আছে 3টায়, 6:30 লিখিত ক্লাস রিটিং গ্রুপে হবে, আর 8টায় রিসেন্ট জিকে ক্লাস তোমাদের এইচএস ভাইয়া নিবে। আর 8টায় ক্লাসটা পেজ থেকে লাইভ হবে, ঠিক আছে? এখন আমি যে ভাবতেছিলাম যে আজকে একটা জুম সেশন নিব জাহাঙ্গীরনগর ডিটেলস নিয়ে বা অন্যান্য বিষয়গুলো নিয়ে, সেটা কখন নিব ভাবতেছি। 11:30 ক্লাস, আবার 3টায় ক্লাস, 6:30 ক্লাস। বলো কখন নেওয়া যায় আজকে জুম সেশনটা? ওকে, ফেসবুক খালি হ্যাং করতেছে বারবার। একটার দিকে, বিকাল 4টা, একটার দিকে তো নামাজের সময় থাকে। 5টায় নিব, 5টায় নিলে মাঝখানে মাগরিবের নামাজ শুরু হয়ে যাবে 5টা 20 বা 30-এর দিকে। রাত 10টায় নিব। আচ্ছা, দেখা যাক। এই যে তোমরা এই যে সব টিচারকে যে মেনশন দিচ্ছ, কেন মেনশন? তাদের মেনশন দিয়ে কী হবে? তারা ক্লাস করবে? নামাজের পর রাত 11টা, বাপরে বাপ। ভাইয়া সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখা যাক। আমি তোমাদের ক্লাসগুলো দেখি, ক্লাস কোন সময় ফাঁকা থাকবে এটা দেখে আমি তোমাদের গ্রুপে টাইম দিয়ে দেবো নি, ঠিক আছে? আর নাহলে যেদিন ক্লাস কম থাকবে ওই দিন আমি দিব নি। ঠিক আছে, 260 আর একটু বাড়ুক, আমরা 33-এ ক্লাস শুরু করব নি। দেখো, জুমে নিলে সরাসরি কথা বলা যায়, তোমাদের কোশ্চেনগুলো সরাসরি নেওয়া যায়। আর এটা কিন্তু জুম থেকে লাইভে কিন্তু আমরা শেয়ার করি, ফেসবুক লাইভে জুম থেকে লাইভে শেয়ার করি। তো যারা জুমে নিতে পারবা না তারা ফেসবুক লাইভে জয়েন হবা, তোমরা কমেন্টে মতামতগুলো দিবা, ঠিক আছে? ওকে, আচ্ছা। আমি বলেছি জুম সেশন আসলে কখন নেওয়া যায় সেটা নিয়ে আসলে কথা বলছিলাম আর কি। তো দেখি আজকে যদি তোমাদের ক্লাস যদি মাঝখানে যদি কোনো ভালো টাইম পাই তো নিয়ে নিব, আর নাহলে তোমাদের যেদিন ক্লাস কম থাকবে আমি ক্লাস নিয়ে নিব। আমার বাসা কোথায়? আমার বাসা অফিসের পাশেই, গ্রিন নোটে। ওকে, আচ্ছা। জুমে জয়েন করার জন্য তোমাদের উজ্জ্বল ভাই লিঙ্ক দিবে, যখন সেশন হয় লিঙ্ক দিয়ে দেয়, তোমরা জাস্ট লিঙ্কে ক্লিক করবা। আর তোমাদের জাস্ট একটা জুম অ্যাপস ইনস্টল করা থাকা লাগবে। সেটা তুমি যে প্লে স্টোরে যাবা, প্লে স্টোরে যা তুমি জুম লিখে সার্চ দিবা, চলে আসবে জুম মিটিং।
আচ্ছা টাইম দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, সো আজকে আমরা ক্লাসটা শুরু করে দেই নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওকে আচ্ছা, সো হচ্ছে সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ভাইয়া তোমরা একটা বিষয় খালি বারবার বলতেছো যে গুচ্ছের জন্য আন্তর্জাতিক পাঠ লাগে কি না। দেখো বিষয়টা হচ্ছে, তুমি গুচ্ছে যদি বিগত কোশ্চেনগুলো ফলো করো, তুমি কিন্তু সেখানে কিন্তু দেখবা যে এখানে কিন্তু হচ্ছে আন্তর্জাতিক পাঠ থেকে কোশ্চেন হয়, তোমাদের হচ্ছে বাংলাদেশ সংসদ থেকে কোশ্চেন হয়, মৌলিক পাঠ থেকে কোশ্চেন হয়, সাম্প্রতিক পাঠটা কম আসে গুচ্ছতে, ঠিক আছে, বাট কম কিন্তু হয়। ওকে ওকে ঠিক আছে, সো আজকে আমাদের ক্লাস শুরু করি নাকি? হুম ওকে আচ্ছা 358 জন। আচ্ছা দেখো, আজকে যে আমাদের ক্লাসের টপিকটা, সেই টপিকটা কি? সেই টপিকটা হচ্ছে চুক্তির প্রোটোকল। আমাদের যে বিভিন্ন ধরনের চুক্তি আছে, এই চুক্তির এগেনস্টে বিভিন্ন ধরনের যে কাহিনিগুলো আছে বা ব্যাকগ্রাউন্ডগুলো আছে, আমরা সেগুলো পড়বো, কোনটা কবে হয় সেটা আমরা পড়বো। তুমি একটু পরে খেয়াল করলে বুঝবা, এখানে হচ্ছে একদম সাল ওয়াইজ সিকোয়েন্স দেওয়া আছে, মানে যেটা আগে হয়েছে সেটা আগে দেওয়া আছে, মানে একদম সাল অনুযায়ী সিকোয়েন্স দেওয়া আছে, তোমাদের পড়তে সুবিধা হবে এটা, ঠিক আছে। ওকে সো সবাই কিন্তু খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, কারণ আমরা হচ্ছে ক্লাসের মধ্যে লিখে ফেলবো, আর যেটা বাদ থাকবে সেটা হচ্ছে আমরা জায়গায় রাখবো, রেখে করে ক্লাসের পরে হচ্ছে আমি তো পিডিএফ দেওয়া আছে, ক্লাসের পরে যা পিডিএফ দেখে লিখে ফেলবা, ঠিক আছে। তোমরা ট্রাই করবা হচ্ছে আমার যখন ক্লাস থাকবে, ক্লাস যেহেতু আমি পিডিএফটা আগে দিয়ে দেই, যদি সম্ভব হয় ক্লাসের আগে লিখে ফেলবা, ঠিক আছে, ক্লাসের আগে লিখে ফেলবা। ওকে বাট এটা হচ্ছে অনেক সময় অনেকে নেগেটিভ এটা তৈরি হয়, সেটা হচ্ছে কি, তুমি যখন জাস্ট লিখবা না, অনেক সময় হচ্ছে বুঝতে অসুবিধা হয়। সো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি জাস্ট মনোযোগ দিবার হচ্ছে আমি লিখতেছি, আমি জাস্ট লিখবো, পরে ভাইয়া যখন ক্লাসে বুঝাবে তখন হচ্ছে আমি বুঝার দিকে ফোকাস করবো, তাহলে হয়ে যায়, সমস্যা নাই। ওকে ঠিক আছে ভাইয়া। ওকে ওকে আচ্ছা ভাইয়া, টপিক বড় হোক সমস্যা নাই, সাল থাকুক সমস্যা নাই, ওকে সমস্যা নাই, টেনশন নাই, তুমি জাস্ট গুছিয়ে পড়ো। তুমি যখন বইতে দেখবা এই টপিক কিন্তু গুছিয়ে দেওয়া নাই, দেখবা যে হচ্ছে সাল সিকোয়েন্স দেওয়া নাই, বা হচ্ছে তোমার তথ্যগুলো ঠিক মতো দেওয়া নাই। সো এই জন্য হচ্ছে ক্লাসে যেভাবে বলতে তোমার সেভাবে করো। আরেকটা বিষয় হচ্ছে তোমরা একটা কাজ করতেছো, আমি যেটা নিউজ পেয়েছি, এটা হচ্ছে যে তোমরা আমরা ক্লাসে যেটা পড়াচ্ছি, তোমরা এর বাহিরেও অনেক কিছু এক্সট্রা ইউনিট পড়তেছো, বাট সেটা এই মুহূর্তে না। সেটা হচ্ছে যাদের পড়তে খুব সময় কম লাগে, হ্যাঁ সেটা ডিফারেন্ট কথা, বাট আমার কথাটা হচ্ছে ক্লাসে আমরা যখন যেটা পড়াবো, তুমি সেই পড়াটা কমপ্লিট করার পরে দেন তুমি এক্সট্রা পড়ো, কোনো সমস্যা নাই। যেমন ধরো যে আজকে আমি হচ্ছে চুক্তি প্রোটোকল পড়াচ্ছি, এখন তোমার কাজ থাকবে কি, তোমার কাজ থাকবে যে এই পুরো টপিকটা গুছিয়ে নেওয়াই আজকে ক্লাস থেকে। ক্লাস শেষ হওয়ার পরে তোমার বাসায় যার কাছে যে বই আছে সেই বই থেকে জাস্ট এই টপিকের উপরে এমসিকিউ সলভ করে ফেলো, তাই না? দেন তোমার যদি মনে হয় যে আজকে আমার সারাদিনে সবগুলো ক্লাসের পড়া কমপ্লিট, দেন তুমি অন্য টপিক পড়ো। বাট আমি যেটা ফিল করি, যে আমি তো স্টুডেন্ট হিসাবে নাই না, আমি তো যা বুঝি যে আজকে 4টা ক্লাস, এই 4টা ক্লাসের পড়া নোট করা, আবার এটাকে তুমি নিজে নিজে পড়তে যেয়ে তোমার কিন্তু এক্সট্রা পড়ার টাইম থাকে না ওইভাবে। সো আমি এই ক্ষেত্রে মনে করতেছি যে আমরা ক্লাসে যেদিন যে টপিকটা পড়াবো, তোমার যদি ওই টপিকটাই সুন্দর করে পড়া যদি হয়ে যায়, তোমার কিন্তু আর সিলেবাস শেষে কিন্তু বেশি সময় লাগবে না, ঠিক আছে। কারণ আমরা কিন্তু সব কিন্তু হচ্ছে পড়ে দিব, প্রত্যেক টপিক কিন্তু টাচ করে দিব। যখন এক্সট্রা পড়তো সেটা ক্লাসে বলে দেয় যে তুমি এই টপিকটা এক্সট্রা করে পড়ে নাও, তোমার বই যে বই আছে এমসিকিউ সলভ করে নাও, বা যখন কোশ্চেন সলভ করতে হয় কোশ্চেনের মতন বলে দেবো কিন্তু, ঠিক আছে। এই জন্য হচ্ছে তোমাদের এগুলো মাথায় রাখতে হবে। আর তোমাদের হচ্ছে সাইকেলস এক্সামটা হয়, বা যেটা মাসিক এক্সাম বলা হয়, সেটা কিন্তু হচ্ছে 31 ডিসেম্বর, তাই না? সো তোমরা অনেকে বলতেছে যে ভাইয়া আমাদের এই যেহেতু পুরো মাসের একটা এক্সাম, সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি একটু আমাদের ক্লাসে অফ দেন, তোমার মৌসুমি জানো সেটা। সো মৌসুমি আমাকে বলছে ক্লাসটা অফ রাখার জন্য, সেক্ষেত্রে হচ্ছে আমরা ডিসিশন নিয়েছি হচ্ছে আমরা 29-30 আমরা দুদিন হচ্ছে ক্লাস অফ রাখবো। তো তোমাদের হচ্ছে আজকে ক্লাস হবে, আগামীকাল ক্লাস হবে, ঠিক আছে। দেন তোমাদের হচ্ছে 29-30 অফ থাকবে পুরা প্রিপারেশনটা নেওয়ার জন্য, ঠিক আছে। যারা আইসিউ ব্যাচ 1 এর আসো, সেই ক্ষেত্রে ওই যে আইসিউ 2 পুরো 1 মাসে যা পড়ানো হয়েছে তার উপর এক্সাম হবে, ওকে।
তারা আইসিইউ 2 তো তাদের সেম কাহিনী, যারা সেকেন্ড টার্ম থেকে এখানে ক্লাস করতে সবার জন্য সেম। এক কথা হচ্ছে এই পুরা 1 মাসে যা পড়ানো তার উপর এক্সাম হয়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে হচ্ছে তোমাদের হচ্ছে আমি পুরো টিচার সবার কাছ থেকে রুটিনটা নিয়ে দিয়ে দিব, ওকে ঠিক আছে, রুটিন দেওয়া হবে, ওকে ঠিক আছে, রুটিন দেওয়া হবে। ওকে ওকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে তোমাদের হচ্ছে যারা তোমার হচ্ছে যে আইসিইউ 2 তে আসো, তোমাদের 11 ডিসেম্বর থেকে যা পড়ানো হয় তার উপর এক্সাম হবে, ঠিক আছে। 11 ডিসেম্বর থেকে যা পড়ানো তার উপর এক্সামটা হবে, ওকে ঠিক আছে। আচ্ছা দেখো তোমরা কিন্তু জানো যে 11 ডিসেম্বর থেকে গ্রুপে কি কি ক্লাস হয়েছে। তুমি যদি গ্রুপে যদি দাও একটু পিন পোস্ট যাবা, কিন্তু দেখবা যে হচ্ছে 11 তারিখ থেকে আমাদের রুটিন কিন্তু সবগুলো ক্লাসে কিন্তু লিঙ্ক কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। সো ক্লাস কিন্তু ওগুলো হবে। আচ্ছা ঠিক আছে, শোনো বেশি হচ্ছে বেশি অফ রাখলে, বেশি যদি অফ রাখি তোমাদের ক্লাস করতে তোমাদের পরে সিলেবাসে একটু সমস্যা হবে, ঠিক আছে। সো বেশি অফ দরকার নাই, ওকে বেশি অফ দরকার নাই, যা হয়েছে এনাফ। আর তোমরা বলতেছো যে 1 মাসের পর আমরা কিভাবে 2 দিনে শেষ করবো, ভাইয়া 1 মাসের পর তুমি 2 দিনে শেষ, তুমি তাহলে করছো নাকি বলো, তুমি 2 দিন ধরে কি করেছো বলো। আমাদের প্রতিদিন পর প্রতিদিন শেষ করতো, তাই না, কথা কিন্তু এমনই ছিল। সো এই জন্য হচ্ছে তোমাদের ডে বাই ডে পড়া শেষ করতে হবে, ওকে ঠিক আছে। ভাইয়া অফ তোমার লাগবে না, অনেকের অফ লাগবে, ঠিক আছে, কেন আমাদের হচ্ছে রিভিশন দেওয়া উচিত। সো আমরা শুরু করি, আজকের টপিকটা হচ্ছে চুক্তি এর প্রোটোকল, ওকে ওকে ঠিক আছে। দেখো প্রথমে দেখো আমরা একদম সাল সহ শুরু করবো, ওকে আচ্ছা সবাই ক্লাসে মনোযোগ দাও, কেউ এক্সট্রা কোনো কথা করবে না, যা লাগবে সেটা আমি লাস্টে অ্যান্সার দিব, ঠিক আছে। তোমার প্রত্যেক দিন খালি সেম কোশ্চেন করো, ভাইয়া এই টপিকটা কোন বইতে কত পৃষ্ঠায় আছে, ভাই রে ভাই সবকিছু যদি বই থেকে তো হলো না। হ্যাঁ বইয়ে আছে, বাট হচ্ছে তুমি এখন ক্লাসে ফোকাস করো। আমি তো বলেছি তুমি ক্লাস শেষ করার পরে দেন তুমি হচ্ছে বইটা পড়ো, সমস্যা নাই তো। তুমি কিছু ডিফারেন্ট টপিক পাবা, হুবহু বইয়ের মধ্যে কিছু নাই, ঠিক আছে ওকে। প্রত্যেকটা দিন খালি এটা বই খুলে জিজ্ঞেস করো, কেন তোমরা ক্লাসে ফোকাস করো, তোমরা হচ্ছে বইটা বাদ দিয়ে ক্লাসে ফোকাস করো। ক্লাসে যা লিখতেছি দিব সেটা তোমরা লিখবা, দেন তোমরা হচ্ছে পরে তোমরা বই থেকে দেখে নিবা, সমস্যা নাই, ঠিক আছে। কোনো এক্সট্রা কমেন্ট হবে না, আর সবাই ক্লাসে ফোকাস করো এখন। সবকিছু আমি ক্লাসে বলবো, তুমি জাস্ট ক্লাসে মনোযোগ দাও, ওকে ঠিক আছে। আচ্ছা দেখো খেয়াল করো আমরা শুরু করতেছি। প্রথমে খেয়াল করো মদিনা সনদ, দেখো মদিনা সনদ যেটা হয়েছিল 622 খ্রিস্টাব্দে, ঠিক আছে, কত 622 খ্রিস্টাব্দে। তো সবাই একটু প্রথম কমেন্টটা করো যে মদিনা সনদটা হয়েছিল কত খ্রিস্টাব্দে। তোমরা ফার্স্ট টাইমার তো, তোমরা একটু বেশি পাক না, বুঝছো, এত পাকনামি করা যাবে না। শোনো তুমি হচ্ছে বেশি পড়তেছো, বাট এই যে বেশি পড়া তোমার একসময় এই বেশি পড়াটা কাল হয়ে যাবে। উদাহরণ আমি নিজে, ঠিক আছে, আমি ফার্স্ট টাইমে যখন আমি তো ফার্স্ট টাইমে চান্স পেয়েছি, কিন্তু হচ্ছে আমি যখন আমার কিন্তু ডিউ প্ল্যান ছিল, তবে আমি এই ডিউর আগে এত জিকে পড়েছি যে লাস্ট মুহূর্তে হচ্ছে যা লাগবে আমি সেটাই ভুলে গেছি, কারণ ব্রেনে তো একটা নিজস্ব কার্যক্ষমতা আছে, তাই না। সো এই জন্য হচ্ছে বেশি পাকনামি করা যাবে না, বেশি পড়লেও তুমি যে চান্স পাবো তা কিন্তু না, তোমাকে পড়তে হবে, গুছিয়ে পড়তে হবে। এই জন্য হাবি জাবি বইটা বাদ দিয়ে তুমি জাস্ট ক্লাসটা ফোকাস করো। আমি তো বলি যে তুমি হচ্ছে ক্লাস ফোকাস করার পরে দেন তুমি তোমার বই থেকে এমসিগুলো সলভ করো, এনাফ। তুমি ক্লাসের মধ্যে পাকনামি করে লাভ নাই, তাই না। সো খুব বেশি পড়লে যে চান্স হবে এর মতো কথা না, তোমাকে হচ্ছে গুছিয়ে পড়তে হবে জাস্ট। আচ্ছা সো 622 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 622 খ্রিস্টাব্দে, ওকে আচ্ছা। এর ধারা হচ্ছে 47টি, কয়টা ভাইয়া, মদিনা সৌধ ধারা বলো 47টি। পরীক্ষা অনেকবার আসছে, এটা পরীক্ষা অনেকবার আসছে, ঠিক আছে। দেখো আমি যে কথাটা বলতেছি তোমাদের কিন্তু অ্যান্সার করার দরকার নাই, কারণ তুমিও কিন্তু পাকনামির মধ্যে আসো, ঠিক আছে, কেউ কম বা কেউ বেশি। সো তোমাদের বন্ধুদেরকে বলতে তোমার সেটাকে অ্যান্সার দেওয়ার দরকার নাই, যার যে মধ্যে ল্যাকিংস আছে সেই যা সেটাকে ফোকাস করো, যে করো না সে চুপ থাকো, সমস্যা নাই, তোমার ক্লাসে ফোকাস করো, ওকে ভাইয়া। ধারা 47টি, 53টা পড়বো না, যা এখানে যা বলা আছে তাই পড়ো, ওকে। সো ধারা করে বলতো
47টি। এটা অনেকবার পরীক্ষা আসছে, তুমি বিসিএস সহ অ্যাডমিশন একবার পরীক্ষা আসছে যে মদিনা শহর ধারা করে বলতো 47টি করে ভাইয়া, 47টি। ঠিক আছে, কোটা বলতো 47টি। ওকে, আচ্ছা একজন বললা যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ভাইয়া? ভাইয়া দেখো, এটা হচ্ছে সবসময় কিন্তু লিখতে হয় না। ঠিক আছে, তুমি যখন হচ্ছে মনোবল যখন তুমি পড়বা তখন সেটা কিন্তু বললে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, হাদিস বিষয়টা যখন হবা ঠিক মতোই জেনে বিষয়ের কথাটা বলবা, আন্দাজে বলার দরকার নাই। ঠিক আছে, ওকে, খেয়াল করো। সো মদিনা শহরটা কি খেয়াল করো, 622 খ্রিস্টাব্দে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলো, তার পরবর্তীতে তিনি হচ্ছে কিছু নতুন নিয়ম সংবিধান করলো, নতুন নিয়ম প্রণয়ন করলো। ঠিক আছে, সো এটার জন্যই হচ্ছে মূলত হচ্ছে এই মদিনা সনদটা। ঠিক আছে, এক কথায় হচ্ছে যখন 622 খ্রিস্টাব্দে নবীজি যখন হিজরত করলো মক্কা থেকে মদিনায়, এই হিজরতের ফলে এই যে মক্কা থেকে মদিনা আসার ফলে কিছু যে নিয়ম যে চেঞ্জ হইলো, এটার জন্যই হচ্ছে মূলত হচ্ছে এই মদিনা সনদ। এক কথা হচ্ছে শান্তি স্থাপনের জন্য, কিছু মূলত শান্তি স্থাপনের কি প্রাথমিক সংবিধান। ঠিক আছে, প্রাথমিক সংবিধান। ওকে, আর এটা কিন্তু হচ্ছে পৃথিবীর প্রথম সংবিধান। কি বলতো, পৃথিবীর প্রথম কিন্তু হচ্ছে সংবিধান, কি পৃথিবীর প্রথম সংবিধান। ওকে, ঠিক আছে, ওকে। তো সবাই একটু মনে রাখবা যে মদিনা সনদ 622 খ্রিস্টাব্দ, ধারা করে বলতো 47টি। হ্যাঁ, ঠিক আছে, ধারা কি 47টি। ওকে, ঠিক আছে, ওকে। সো আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, আচ্ছা এরপর দেখো ম্যাগনা কার্টা। ঠিক আছে, দেখো ম্যাগনা কার্টা চুক্তি খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ ম্যাগনা কার্টা চুক্তি। ওকে, আচ্ছা, হ্যাঁ। সো এটা হচ্ছে কত, 1215 সালে। এই যে আমি একদিন ক্লাসে বলছিলাম না যে হচ্ছে আমি আন্তর্জাতিক একটা ক্লাস নেই, এটা হলো প্রতিটা সাল থেকে শুরু করি। তো ওই সালের মধ্যে হচ্ছে আমার সাল শুরু হচ্ছে এখান থেকে, আমি 1215 সাল থেকে শুরু করি, একবার হচ্ছে প্রেজেন্ট সাল বন্ধু ততগুলো দিয়ে দেই। সো আমরা হচ্ছে এখানে একটু খেয়াল করি ম্যাগনা কার্টা চুক্তি। ওকে, দেখো এখান থেকে কয়েকটা কোশ্চেন হয়। দেখো একটা হচ্ছে যে এই চুক্তিটার বা এই চুক্তির উদ্দেশ্য বা কোন কোন প্রেক্ষাপটে, এটা হচ্ছে দেখো ব্রিটিশ রাজা জন। হ্যাঁ, এটা রাজা হবে, ব্রিটিশ রাজ না, ব্রিটিশ রাজা জন। আর হচ্ছে কি দেখো ব্রিটিশ জনগণ। এখন এই যে রাজা জন ছিল, সেই রাজা জনটা হচ্ছে যে নাগরিকদের যে অধিকার বা যে ক্ষমতা যেটা দরকার ছিল সেটা প্রয়োগ করতো না, বা তাদের যে অধিকার দরকার ছিল সেটা ঠিক মতো দিত না। এর জন্য হচ্ছে এই যে ব্রিটিশ নাগরিকরা তারা একসময় ক্ষিপ্ত হয়ে এই রাজার বিরুদ্ধে হচ্ছে আন্দোলন শুরু করলো। দেন হচ্ছে এই যখন দেখলো যে একজন রাজার বিরুদ্ধে এত মানুষজন আন্দোলন শুরু করেছে, তখন মতো এটাকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাস্ট এই চুক্তিটা হয়েছিল। কোথায় হয়েছিল দেখো তো, রানীমেড দ্বীপে। কোথায়, ইংল্যান্ডের রানীমেড দ্বীপ। পরীক্ষা অনেকবার আসছে এটা যে ম্যাগনা কার্টা চুক্তির স্থান কোনটা বা কোথায় হয়েছিল। সবাই একটু অ্যান্সার করো যে ম্যাগনা কার্টা চুক্তি কোথায় হয়েছিল বা কোন দ্বীপে হয়েছিল বা স্বাক্ষর হয়েছিল কোথায়। খেয়াল করো, পরীক্ষায় কোশ্চেন এইভাবে চলে আসে যে ম্যাগনা কার্টা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল বা কোন দ্বীপে হয়েছিল বা কোথায় হয়েছিল। সবাই একটু অ্যান্সার করো, রানীমেড দ্বীপ, রানীমেড দ্বীপ। সবাই একটু অ্যান্সার করো, রানীমেড দ্বীপ। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো ভাইয়া, রানীমেড দ্বীপ। ওকে, আচ্ছা। আর এই যে ম্যাগনা কার্টা, এটাকে বলা হচ্ছে ব্রিটিশ যে শাসনতন্ত্র আছে তার বলা হয় কি বলতো, বাইবেল বলা হয়। কি বলা হয় বলতো, বাইবেল বলা হয়। ঠিক আছে, মানে তারা এই যে ম্যাগনা কার্টা চুক্তি, এই চুক্তির মাধ্যমে তাদের যে শাসনতন্ত্রের যে সূচনা হয় বা সংবিধান সূচনা হয়, এই জন্য হচ্ছে মূলত ব্রিটিশরা এটাকে হচ্ছে বাইবেল হিসেবে আখ্যায়িত করা হয়। ঠিক আছে, ওকে। আর বর্তমানে এটাই কিন্তু হচ্ছে ব্রিটিশদের একটা সংবিধান। কি বলতো, সংবিধান। ঠিক আছে, তাহলে ব্রিটিশদের সংবিধানের প্রথম বিষয়টা কিন্তু হচ্ছে এ আসছে এই ম্যাগনা কার্টা চুক্তির মাধ্যমে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু আগাই, সময় আবার একটু রিভিশন দেই। ফার্স্টে আমরা কি পড়লাম, মদিনা সনদ। ঠিক আছে, মদিনা সনদ ধারা হচ্ছে 47টি। পরীক্ষায় সব থেকে বেশি আসছে মদিনা সনদের ধারা কয়টা বলতো, 47টি। সবাই তো আবার রিভিশন দাও যে মদিনা সনদের ধারা কয়টা বলতো। সবাই একটু আমার সাথে আবার রিভিশন দাও যে মদিনা সনদের ধারা কয়টি বলতো। সবাই একটু বলো, এই যে ফার্স্ট আমরা যেটা পড়ছিলাম
ধারা করে বলতো 47টি 622 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তাহলে আমরা পড়তেছি কি 47টি ধারা 622 খ্রিস্টাব্দ, কোনটা মদিনা সনদ, মদিনা সনদ 622 খ্রিস্টাব্দ ধারা কত 47টি, এটা ক্লিয়ার, ওকে। তারপরে আবার পড়ি একটু ম্যাগনা কার্টা চুক্তি 1215 খ্রিস্টাব্দ, ব্রিটিশ রাজা জন ভার্সেস ব্রিটিশ জনগণ, রানীমেড দ্বীপ, কোথায় হয়েছিল রানীমেড দ্বীপ, ওকে। সবাই একটু আমাকে বলো ফার্স্টের দুইটা ক্লিয়ার কিনা, যেন আমাদের বাসায় খুব বেশি তথ্য না পড়তে হয়, ক্লাসের পর যেন ক্লাসে হয়ে যায়, ঠিক আছে। তোমার খেয়াল করবো আমি যে ম্যাক্সিমাম ক্লাসগুলো নেই, তোমার যদি একটু ক্লাসে যদি মনোযোগ থাকো দেখবা যে ক্লাসের পর ক্লাসে হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওকে ভাইয়া। সবাই একটু বলো ফার্স্ট দুইটা ক্লিয়ার কিনা। দেখো তোমরা হচ্ছে যারা আমার ক্লাস শুরু থেকে করো তারা কিন্তু জানো যে আমি কিন্তু ক্লাসে কিন্তু অনেক তথ্য দেই বা হচ্ছে নোটিশগুলো বলে দেই, সো তোমাদের ক্লাসে কিন্তু এক্সট্রা কমেন্ট করতে কিন্তু হয় না, তাই না। তোমাদের যখন তথ্য বলবো ভাই এটা বুঝি না সেটা বুঝি না, এতে কিছু না বলে জাস্ট ক্লাসে ফোকাস করো। আমি তো টাইম দিব যে লাস্টে হচ্ছে কমেন্ট নিব, তারপর আমি যে তোমার ফার্স্টে টাইম দেই, তো তোমরা কেন ক্লাসে কোনো কথা বলবো তো, দরকার আছে, দেখো তো নাই, তাই না। ওকে ঠিক আছে, আচ্ছা। সো আমরা এরপরে দেখি, এরপরে আছে হচ্ছে আমাদের প্রথম ভার্সাই চুক্তি। আচ্ছা এই যে ভার্সাই চুক্তি, এই ভার্সাই চুক্তির তোমার যে বইগুলোর নাম বলো, জুবাইর জিকে, খন্দকার জিকে, হ্যান জিকে, ত্যান জিকে, এইগুলোতে এই সালটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা তোমাদের জুবাইর জিকে বইয়ে বের করো তো, দেখো কি লেখা আছে, দেখো তো সালটা কি লেখা আছে দেখো। আমি যে বলি যে বইটার কম বইয়ের তথ্যগুলো ভুল থাকে যে, তার প্রমাণ দেখো, তুমি নিজে দেখো, তুমি দেখো ম্যাক্সিমাম বইয়ে তুমি খেয়াল করো বা তুমি গুগল দেখবা যে এই সালটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। 1783 সাল দেওয়া আছে যে প্রথম ভার্সাই চুক্তি, বাট আসলে এটার অনেক কাহিনী আছে, ঠিক আছে। প্রথম ভার্সাই চুক্তি, প্যারিস চুক্তি, এগুলো সালগুলো বইয়ে ভুল দেওয়া আছে, ঠিক আছে, ওকে। সামনে দেখো কিছু জিনিস পড়াই তখন বুঝবা যে কোথায় ভুল সঠিক দেওয়া আছে, সমস্যা নাই, ওকে। আচ্ছা দেখো প্রথম ভার্সাই চুক্তি 1780 সাল, খেয়াল করো এই চুক্তিটা ছিল হচ্ছে ইউএসএ ভার্সেস ইউকের মধ্যে, ঠিক আছে, ইউএসএ ভার্সেস ইউকের মধ্যে, ওকে। আচ্ছা হ্যাঁ ইউএসএ ভার্সেস কি ইউকে, ইউএসএ ভার্সেস কি ইউকে। আচ্ছা খেয়াল করো এখন এই চুক্তির মাধ্যমে ব্রিটিশরা হচ্ছে ইউএস স্বাধীনতা কি বলতো মেনে নেয়, অর্থাৎ ইউএসএ যে একটা স্বাধীন রাষ্ট্র, বর্তমানে যে স্বাধীন রাষ্ট্র একসময় কিন্তু স্বাধীন ছিল না, এটা কিন্তু ছিল হচ্ছে ব্রিটিশদের অধীনে ছিল, কাদের বলতো ব্রিটিশদের অধীনে ছিল। সো এই চুক্তির মাধ্যমে ব্রিটিশরা হচ্ছে মেনে নেয় কি আমেরিকা একটা স্বাধীন রাষ্ট্র, ওকে। ফ্রান্সের ভার্সাই নগরী, কোথায় বলতো ফ্রান্সের ভার্সাই নগরীতে 1780 সালে এই চুক্তিটা হয়েছিল, কোথায় বলতো ফ্রান্সের ভার্সাই নগরী, ফ্রান্সের ভার্সাই নগরী, ওকে ঠিক আছে। এই যে আবার বই বিষয় পড়ে তোমার বলতো, তুমি ক্লাসে ফোকাস, আমি জাস্ট তোমাকে ভুলটা ধরিয়ে দিচ্ছি। আমি কি একবার বলছি বইটা খারাপ, অবশ্যই বই খারাপ না, কেন কিছু কিছু বইতে ভুল থাকবে, বাট এই জিনিসটা সব থেকে বেশি সংখ্যক ভুল দেওয়া, এই জন্য আমি জাস্ট বলেছি যে এটা হচ্ছে ভুল দেওয়া, বাট আমাদের ভুলটা শেখা যাবে না, নাকি এটা বলে আমার দোষ, বলো বলো, এটা বলে আমি কি কোনো কি বইকে ছোট করতেছি, অবশ্যই না। আমি জাস্ট বলতে চাচ্ছি যে এই তথ্যটা অনেক বইতে ভুল দেওয়া আছে, গুগলেও ভুল দেওয়া আছে, যা সঠিকটা কি আমি জাস্ট তুলে ধরতেছি। আমি কিন্তু একবার বলি না যে বইটা খারাপ, কিন্তু আমি নিজে কিন্তু হচ্ছে জুবাইর জিকে ফলো করতাম, খন্দকার জিকে পড়তাম, আমি মিহির জিকেও ছোট বইটা পড়তাম, আমার কাছে MP3 বইটাও আছে, ঠিক আছে। সো আমি যেখান থেকে পড়েছি আমি কখনো কিন্তু এটাকে খারাপ বলবো না, তাই না। বাট উপস্থাপনা বিষয়গুলোতে একটু বই একটু ডিফারেন্ট ভাবে দেওয়া আছে, এটাই। তোমরা যেহেতু হচ্ছে আমার ক্লাস করতেছো, তোমরা ক্লাসে জাস্ট ক্লাসটা ফলো করো, তাই না, তুমি জাস্ট বুঝো না যে ভাইয়া কি ভুল পড়াচ্ছে কিনা, হ্যাঁ অনেক সময় ভুল হতে পারে, সেটা আমি কারেকশন করে দেই, ওকে। আচ্ছা সো আমরা খেয়াল করে আবার তো আসি, প্রথম ভার্সাই চুক্তি ইউএসএ ভার্সেস ইউকে, এটা উদ্দেশ্য কি ছিল ইউএসএ স্বাধীনতা, এক কথা কি ইউএসএ স্বাধীনতা। তাহলে আমি যদি বলি যে প্রথম ভার্সাই চুক্তির উদ্দেশ্য কি ছিল বলতো, সবাই একটু আমাকে বলো। এই যে তিশা আবার ভুল লিখছে, 1780 নট 1880, সবাই একটু আমাকে বলো।
সবাই একটু বলো আমাকে যে প্রথম ভার্সাই চুক্তির বিষয়বস্তু কি ছিল? হ্যাঁ, ইউএসএ স্বাধীনতা। ঠিক আছে, ওকে। সো আমরা একটু রিডিং করে দেখো কি লেখা আছে, সবাই একটু খেয়াল করি। যা বলছো সব এখানে দেওয়া আছে যে ব্রিটেন ও আমেরিকার মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়। প্রথম ভার্সাই চুক্তি আমেরিকার স্বাধীনতা অর্জনের একটি ধাপ ছিল মাত্র। এর ঠিক 3 বছর পরে 1783 সালে আমেরিকা হচ্ছে পূর্ণ স্বাধীন রাষ্ট্র হয়। সো এখন তোমরা বুঝছো যে কেন এই সালটা অনেক বইতে দেওয়া ছিল, তারা হচ্ছে ভুল করে এই সালটাকে উল্লেখ করছে। ঠিক আছে, বাট দেখো চুক্তি হয় হচ্ছে 1780 সালে, তার ঠিক 3 বছর পর আমেরিকা হচ্ছে পূর্ণ স্বাধীন রাষ্ট্র হয়। মানে চুক্তি যখনই হয় তখন কিন্তু ঠিক মতো ঠিক হয় না, তাই না? একটু টাইম লাগছে। সো তার ঠিক 3 বছর পরে 1783 সালে আমেরিকা হচ্ছে পূর্ণ স্বাধীন রাষ্ট্র হয়। তো যদি আমি বলতাম যে কত সাল থেকে আমেরিকা স্বাধীনতা লাভ করে, সেটা হচ্ছে 1783 সাল। কত? 1783 সাল। ঠিক আছে, বা যদি আমি বলতাম যে প্রথম ভার্সাই চুক্তি, অবশ্যই কি অ্যান্সার করতে হবে? 1780। সো আমরা তাহলে কিন্তু হচ্ছে এভাবে মনে হতে পারবো যে প্রথম ভার্সাই চুক্তি 1780 আর ইউএসএ স্বাধীনতা লাভ করা হচ্ছে 1783 সাল। ঠিক আছে, কত? 1783 সাল। ওকে। সো যেখানে যেখানে বইতে এটা দেওয়া আছে তোমরা ওখানে লিখবা, কেটে লেখো যে প্রথম ভার্সাই চুক্তি 1780, দেন নিচে লেখো 83। কি বলতো? 83 হচ্ছে আমেরিকার পূর্ণ স্বাধীনতা অর্জন বা শিক্ষার জন্য স্বীকৃতি। ঠিক আছে, ওকে, বুঝছো? তাহলে বিষয়টা আবার ফোকাস করি। এই যে চুক্তি বিষয় ছিল আমেরিকার স্বাধীনতার অর্জনের জন্য, বা তখন হয়েছে, হয় নাই, তার ঠিক 3 বছর পর 83 সালে হচ্ছে এই চুক্তিটা পরিপূর্ণ হয়, অর্থাৎ হচ্ছে আমেরিকা স্বাধীন হয়। ঠিক আছে, তাহলে যখন পরীক্ষা আসবে প্রথম ভার্সাই চুক্তি অ্যান্সার কি করবো বলতো? 1780। আর যখন আসবে আমেরিকার স্বাধীনতা দিবস বা স্বাধীনতা কত? 1783। আজকের পড়তে যদি কেউ এটা ভুল করে তাহলে আমার কোনো দায়ভার নাই, আমার কিচ্ছু করার নাই। যদি কেউ ভুল করে সে নিজ দায়িত্বে ভুল করে আসবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। সো আশা করবো যে আজকের পর থেকে কারো এই তথ্য নিয়ে কোনো গোলমাল লাগবে না। ওকে, হ্যাঁ, নোট করে আছে জানি, কারণ তোমরা সেকেন্ড টাইম ক্লাস করেছো, সমস্যা নাই। সো আমাদের কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল। সো আমি একটু আবার রিভিশন দেই। মদিনা সনদ 622 ধারা 47টা, ম্যাগনা কার্টা চুক্তি 1215, ব্রিটিশ রাজা জন, ব্রিটিশ জনগণ, রানী মেরদ্বীপ। প্রথম ভার্সাই চুক্তি 1780, ইউএসএ ভার্সেস ইউকে, বিষয় কি ছিল? আমেরিকার স্বাধীনতা লাভ। তাহলে আমাদের কিন্তু প্রথম 3টা কিন্তু শেষ, তাই না? প্রথম 3টা ভুল কিন্তু আমাদের শেষ, তাই না? ওকে। সো আমরা এরপরে দেখি এই যে সেই প্যারিস চুক্তি, এটা নিয়েও ভুল আছে, অনেকে গুলায় ফেলায় যে প্যারিস চুক্তির সাথে প্রথম ভার্সাই চুক্তির উদ্দেশ্য মানে বিষয়টা কতটুকু মিল আছে বা আসলে দুটা সেম কিনা। ঠিক আছে, সো আমরা একটু এখানে খেয়াল করি, আবার খেয়াল করি। তোমরা হচ্ছে রিলেট করে পড়ো। ওকে, আচ্ছা দেখো প্যারিস চুক্তি, খেয়াল করো, প্যারিস চুক্তি হচ্ছে 1783 সাল। কত বলতো ভাইয়া? 1783 সাল। ওকে। সো আমরা একটু আগে যে পড়লাম 1780 সালে হচ্ছে আমাদের কি ছিল বলতো? প্রথম ভার্সাই চুক্তি। দেন 3 বছর টাইম লাগছে হচ্ছে আমেরিকা স্বাধীনতা অর্জন করতে। তো যেই চুক্তির মাধ্যমে এইটা পূর্ণ স্বাধীনতা রাষ্ট্র হয় সেটা হচ্ছে এই সেই প্যারিস চুক্তি। অর্থাৎ 1783 সালে আমেরিকা যে স্বাধীনতা লাভ করে এই একটা চুক্তির মাধ্যমে, অর্থাৎ হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমেরিকা 1783 সালে এই চুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে অথবা হচ্ছে পূর্ণ স্বাধীন রাষ্ট্র হয়। ঠিক আছে, তাহলে এক কথায় যদি আমি বলতে চাই যে 1783 সালে আমেরিকা যে স্বাধীন হয় কোন চুক্তির মাধ্যমে বা কোন চুক্তির ফলাফলের মাধ্যমে, বলো সবাই একটু আমাকে বলো। যে আমেরিকা যে পূর্ণ স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি পায় সেটা পায় কোন চুক্তির মাধ্যমে, বলো সেটা বলো, কোন চুক্তির মাধ্যমে? সবাই একটু অ্যান্সার করবা। প্যারিস চুক্তি 1783 এর মাধ্যমে। সো আমরা আবার একটু প্রথম থেকে আসি। প্রথম ভার্সাই চুক্তি 1780, উদ্দেশ্য কি ছিল? আমেরিকার স্বাধীনতা অর্জন করার উদ্দেশ্য ছিল, তাই না? সো তখন হয় নাই, 3 বছর টাইম লাগছে। কোন চুক্তির মাধ্যমে? এই চুক্তির মাধ্যমে, প্যারিস চুক্তির মাধ্যমে হচ্ছে ঠিক 3 বছর পর আমেরিকা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা অর্জন করে। ঠিক আছে, সো আশা করি আজকের পর থেকে আরো এই 1780 এবং 83 নিয়ে কোনো ঝামেলা লাগবে না, কোনো ঝামেলা কি লাগবে না, লাগা যাবে না। ওকে, ঠিক আছে।
সো সবাই একটু সুন্দর করে লিখে দেখাও। প্রথম ভার্সাই চুক্তি 1780, প্যারিস চুক্তি 1783। সবাই লিখবা সবাই, আমি প্রত্যেকে কমেন্ট চাই। প্রথম ভার্সাই চুক্তি 1780, প্যারিস চুক্তি 1783। সবাই লিখবা, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করতে হবে ভাইয়া। প্রথম ভার্সাই চুক্তি 1780, প্যারিস চুক্তি 1783। ঠিক আছে, ওকে। সামনে আমাদের আরেকটা, সেটা হচ্ছে প্যারিস শান্তি চুক্তি, বাট সেটা এখন না, একটু পরে। তোমার সিকুয়েন্সটা জাস্ট মনে রাখো। দেখো আমি কিন্তু হচ্ছে সাল বাই সাল কিন্তু আসতেছি, ঠিক আছে, ওকে ভাইয়া। যুদ্ধ নিয়ে এখানে আসবে না, যুদ্ধ আমাদের পরে ক্লাসে, এইসব নিয়ে এখন কথা বলবো না, ঠিক আছে, ওকে। তুমি জাস্ট সিকুয়েন্সটা মেনটেন করো, তোমাদের কোর্স যখন শেষ হবে তখন তোমরা বুঝবা যে তোমাদের নোট খাতা এক একটা বই হয়ে গেছে, আর তোমরা সেই বইয়ের হচ্ছে রাজা রানী এক একটা, ঠিক আছে। তোমরা যখন ক্লাসটা শেষ করবা, তুমি যখন হচ্ছে কোর্স শেষ করবা, তখন তোমাদের এক একটা যে নোট খাতা, তোমাদের এক একটা বই হয়ে যাবে, মানে এমসিকিউ ছাড়া বই, ঠিক আছে। মানে এক কথায় হচ্ছে বেসিক একটা যে বই, সে তোমাদের নোট খাতা হয়ে যাবে। আর সেই বই মালিককে তোমরা নিজে, ঠিক আছে। তখন তোমরা সেই বইয়ের নাম কি লিখবে জানো? ধরো যে হচ্ছে আমার নাম হচ্ছে এক্স, তো লিখবে হচ্ছে এক্স জিকে, ঠিক আছে, বুঝছো? সবাই নিজের নাম দিয়ে বই লিখবা, এটা হচ্ছে আমার বই, এটা হচ্ছে আমার সম্পদ, এই বইয়ের রাজাকে আমি নিজে, এই বইয়ের রানীকে আমি নিজে, ঠিক আছে। হ্যাঁ, হয়ে যাবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, পারস জিকে, মানে এক্স বলতে যে স্যার মনে করেছি যে এক্স ওয়াই জেড অজানা রাশি। তোমার ম্যাথে করো নাই যে এক্স ওয়াই জেড অজানা রাশি? আমি সে এক্স মিন করছি, আমি তো ওই এক্স মিন করি নাই। ওকে, আচ্ছা। হ্যাঁ, এই যে আমাকে বলতেছে যে হাবিবা জিকে, তারপরে তারিস জিকে, তারপর সাদিয়া জিকে, ঠিক আছে, সাব্বির জিকে। হ্যাঁ, এই যে ইমতিয়াজ, এটা ইউনিট দিয়েছে জিকে হাফ বাই ইমতিয়াজ। আচ্ছা, ঠিক আছে, জান্নাতুল জিকে, ওকে, ঠিক আছে, তাবাসসুম জিকে, সাইবাস জিকে। আচ্ছা, ঠিক আছে। সো সব কথা হচ্ছে আমরা কি এডুকেশনের জিকে পরিবার, ওকে। আচ্ছা, সো এরপর দেখো দ্বিতীয় ভার্সাই চুক্তি। দেখো আমরা কিন্তু ফার্স্টটা কিন্তু পড়েছি, তাই না? এখন দেবো কি দ্বিতীয় ভার্সাই চুক্তি, ওকে, ঠিক আছে ভাইয়া, সবাই একটু আবার ফোকাস করো। হ্যাঁ, দ্বিতীয় ভার্সাই চুক্তি, হ্যাঁ সবার নাম সুন্দর হচ্ছে, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, সো খেয়াল করো, দ্বিতীয় ভার্সাই চুক্তি 28শে জুন 1919 সাল। দেখো প্রথমটা কি কবে ছিল? প্রথম ছিল হচ্ছে 1780 সাল, প্রথম ভার্সাই চুক্তি। এখন দেখো দ্বিতীয় ভার্সাই চুক্তি 28শে জুন 1919 সাল। দেখো প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, তার পরবর্তীতে এই যুদ্ধের মাধ্যমে হচ্ছে যে মিত্র শক্তি যারা ছিল এবং যারা ছিল অক্ষ শক্তি, এখন বলবো যে ভাই এটা কি, এটা হচ্ছে আমরা যখন বিশ্বযুদ্ধ পড়বো তখন বুঝাই দিব, এখন জাস্ট বুঝা লাগবে না, জাস্ট মাথায় রাখো। দুটো প্রেক্ষাপট ছিল, একটা হচ্ছে অক্ষ শক্তি, মিত্র শক্তি, একটা হচ্ছে সেন্ট্রাল পাওয়ার, অ্যাক্সিস পাওয়ার, ঠিক আছে, ওকে। হ্যাঁ, সো এই যুদ্ধের দুইটা প্রেক্ষাপটে, দুইটা অক্ষের মধ্যে হচ্ছে চুক্তিটা হয়েছিল দ্বিতীয় ভার্সাই চুক্তি, ঠিক আছে। এক কথায় হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের যে একটা বাহিনী যে হেরে যায় আর একটা যে জয়ী হয়, সো এই হেরে যাওয়া বাহিনীকে ক্ষতিপূরণ হিসেবে কি কি দিবে বা তারা কি কি পালন করবে, এটা নিয়ে চুক্তির হেরা হচ্ছে কি এই দ্বিতীয় ভার্সাই চুক্তি, ঠিক আছে। এখানে খেয়াল করে, এখানে সুন্দর করে লেখা আছে যে 1919 সালের 28শে জুন, 1919 কত 28শে জুন ভার্সাই রাজপ্রাসাদে মিত্র বাহিনীর নেতৃবৃন্দের সাথে জার্মানির আলোচনায় অংশগ্রহণ করে। সেদিন মিত্র বাহিনীর কর্তৃক গৃহীত শান্তি চুক্তিপত্রে জার্মানি স্বাক্ষর করে 200 পৃষ্ঠা সম্বলিত ইংরেজি ফরাসি ভাষায় লিখিত চুক্তিতে 15টি অধ্যায়, 439টি ধারা সন্নিবিষ্ট আছে। সো দেখো এখানে খেয়াল করো, এই যে লাস্টের লাইন যেটা আছে, একটু সবাই খেয়াল করে, এটা অন্য বইতে দেওয়া নাই, সেটা খেয়াল করো, 200 পৃষ্ঠা, অর্থাৎ এই যে দ্বিতীয় ভার্সাই চুক্তি, এটা হচ্ছে কত 200 হচ্ছে কি বলতো পেজ, ঠিক আছে। দেখো 200 হচ্ছে পেজ, আর এটা হচ্ছে কত ইংরেজি ফরাসি ভাষা, তাহলে এখানে হচ্ছে ইংরেজি এবং ফরাসি ভাষা। তারপর দেখো এখানে হচ্ছে 15টি অধ্যায় ছিল, বলতো 15 কি ছিল অধ্যায়।
তারপর এটা কি ছিল, ধারা। ঠিক আছে, দেখো এটা পারলে মনে রাখবা, না পারলে সমস্যা নাই, এত ডিপলি কোশ্চেন অনেক সময় হয় না, বাট জাবিতে চলে আসে, জাহাঙ্গীরনগরে চলে আসে। সো চাইলে পড়তে পারো যে 200 পৃষ্ঠা, ভাষা হচ্ছে 2টা, ইংরেজি ফরাসি, অধ্যায় কয়টা, 15টা, বা চ্যাপ্টার ছিল 15টা, এবং 15টি চ্যাপ্টারের মধ্যে হচ্ছে আমাদের 439টি ধারা ছিল। ঠিক আছে, তোমরা যদি চাও চাইলে কিন্তু একবার এটা সুন্দর করে লিখতে পারো যে 200 পেজ, ভাষা হচ্ছে 2টা, ইংরেজি ফরাসি, 15টি অধ্যায় ছিল, এই 15টি অধ্যায়ের মধ্যে 439টি ধারা ছিল। ঠিক আছে, পারলে মনে রাখো, না পারলে সমস্যা নাই, টেনশনের কারণ নাই, সবকিছু হচ্ছে পড়তে হয় না। বাট যদি একটু ক্লাসে ভাই কথাগুলো শোনো, দেখবে মুখস্থ হয়ে গেছে। সবাইটা আমার সাথে আরেকবার বলো, ট্রাই করো তো দেখি ভাইয়া, যে এই যে দ্বিতীয় ভার্সাই চুক্তি হয়েছিল 1919 সালের 28 জুন, মিত্র শক্তি ভার্সেস অক্ষ শক্তি, এবং সেটা হয়েছিল হচ্ছে ফ্রান্সের ভার্সাই নগরীতে। এখন এই যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির মধ্যে হচ্ছে আমাদের 200 পেজ ছিল, যে চুক্তিটার বই ছিল, সেখানে ভাষা ছিল 2টা, ইংরেজি আর ফরাসি, 15টি অধ্যায় ছিল, আর 439টি ছিল কি, ধারা। ওকে, হ্যাঁ, 200 পেজ, 2টি ভাষা, 15টি অধ্যায়, 439টি ধারা। ওকে, যাদের মুখস্থ হয়েছে ধন্যবাদ, যাদের মুখস্থ হয় না আরেকবার একটু শুনবা, দেখবা যে হয়ে যাবে। ওকে, ঠিক আছে। সো আমাদের কিন্তু ফার্স্ট থেকে আমরা একটু রিভিশন দেই, 1 মিনিট। যারা নোট করতেছো তোমরা 1 মিনিট সময় নাও, আবার চোখ বুলে আসো। ঠিক আছে, যাদের যাদের রিভিশন হয়ে যাচ্ছে, রিভিশন নিয়ে ফেলো একবার, 1 মিনিট জাস্ট টাইম, 1 মিনিট টাইম, সবাই একটু রিভিশন দিয়ে নাও, চোখ বুলে নাও। ফার্স্টে আমরা কি পড়েছি, সেকেন্ডে কি পড়লাম, থার্ডে কি পড়লাম, আবার রিভিশন দিয়ে নাও সবাই 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 জাস্ট চোখ বলে 1 মিনিট জাস্ট চোখ বলে নাও, দেন লেখো ডান, লিখে যাও জানাও। যদি হয়ে যায় সবাই কমেন্টে ডান লিখবা। 1 মিনিট। যদি রিভিশন হয়ে যায় সবাই ডান লিখে কমেন্ট করবো যে ভাই আমার রিভিশন ডান। 1 মিনিটে রিভিশন দিয়ে নাও। মদিনা সনদ, তারপর বললাম কি প্রথম ভার্সাই চুক্তি, দেন বললাম কি আমাদের পশ্চিম হচ্ছে কি পর্যন্ত বললাম, প্যারিস চুক্তি, দেন দ্বিতীয় ভার্সাই চুক্তি। ঠিক আছে, মাঝখানে ছিল হচ্ছে ম্যাগনা কার্টা। যাদের রিভিশন ডান, ডান লিখে কমেন্ট করবা। এভাবে বললে ক্লাসের পুরো ক্লাস শেষ হয়ে যায়। ঠিক আছে, সব ক্লাসে ছন্দ লাগে না, ছন্দ ছাড়িয়েও যে গুছিয়ে ক্লাস করা যায় এবং সেটা যে ইফেক্টিভ হয় তার প্রমাণ দিব আজকে ক্লাসে। ঠিক আছে, সবসময় যে ছন্দ লাগে না, একটু যে গুছিয়ে যা সালগুলো সিকোয়েন্স করে পড়লে যে মনে রাখা যায় তার প্রমাণ হচ্ছে আজকে ক্লাসে। জাস্ট ক্লাস করার শেষে জাস্ট বললো যে ভাই আমার পড়া আসলে কতটুকু কমপ্লিট হয়েছে বা তুমি শিখতে পারছো কিনা। ঠিক আছে, গুছিয়ে পড়লে একটু জাস্ট চিন্তা করলেই হয়ে যায়। আন্তর্জাতিক পাঠ সব থেকে সোজা এবং সব থেকে মজার, কেন এখানে অনেক ইউনিক ইউনিক নাম আসবে, অনেক বিজ্ঞত ঘটনা আসবে, বা যদি একটু রিলেট করে পড়া যায় একদমই সহজ। ঠিক আছে, একদমই সহজ। আর যারা বলে ভাই এত তো সাল, ভাইয়া সাল ফ্যাক্টর না, অনেক কিছু আমরা মুখস্থ করি। ঠিক আছে, আমরা গানের লিরিক্স মুখস্থ করি, আমরা সে অনেক কিছু মুখস্থ করি, সেগুলো মনে থাকে, সেগুলো মনে থাকলে এগুলো মনে থাকবে। ঠিক আছে, বাট হচ্ছে একটু কি রিলেট করে পড়তে হয়, যে সিকোয়েন্স পড়তে হয়, যে কোন সিকোয়েন্সের পরে কোনটা আসতেছে। হ্যাঁ, এতটুকু বললে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। তারপর দেখো, তারপর আমরা খেয়াল করি সেটা হচ্ছে মানবাধিকার চুক্তি। ঠিক আছে, মানবাধিকার চুক্তি, সেটা হচ্ছে 10 ডিসেম্বর 1948। এখান থেকে কোয়েশ্চেন হয় যে মানবাধিকার দিবস কবে, বলো মানবাধিকার দিবস কবে, সবাই একটু বলো মানবাধিকার দিবস কবে। আচ্ছা, চুক্তিতে আমার নাম দিলে কোনো মানে ছন্দেতে আমার নাম দিলে কোনো সমস্যা নাই, কারণ তোমাদের যেভাবে মনে থাকবে সেভাবে পড়লেই হয়। ঠিক আছে, ওকে। সো এটা কিন্তু তার ট্যালেন্ট, যে সে হচ্ছে তার মেন্টরের নাম দিয়ে সুন্দর করে নিজের মতো বানাইছে, আর যেহেতু সে নিজে নিজে বানাইছে তার জীবনে কখনো ভুল হবে না। ওকে, ঠিক আছে। শোনো, সব ট্রিক সবার মাথায় ঢুকবে না, এটাই স্বাভাবিক। সন্দেহের হচ্ছে উপকারিতাও আছে, ক্ষতিকর দিকও আছে। সো যার জন্য যে মেডিসিন সে সেটা নিবে, সমস্যা নাই তো। হ্যাঁ,
ওকে, সো আমরা খেয়াল করি এর ধারা ছিল হচ্ছে 30টা, ছিল হচ্ছে কোথায়, জাতিসংঘ, আর 10 ডিসেম্বর হচ্ছে কি আমাদের মানবাধিকার দিবস। ওকে, খেয়াল করি প্রত্যেকটা মানুষের মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই সনদটা ঘোষিত হয়। মানে একজন মানুষের যে হচ্ছে লক্ষ্যগুলো দরকার বা যে অধিকারগুলো দরকার, এই অধিকার নিয়ে হচ্ছে আমাদের এই চুক্তিটা হয়েছিল কি, মানবাধিকার চুক্তি 10 ডিসেম্বর 1948 সাল। ঠিক আছে, ওকে, এতটুকু পড়লেই হবে। দেন এখানে দুইটা লাইন দেওয়া আছে, নিজেরা রিডিং পড়ে নিবা, এনাফ। ঠিক আছে, তো আমরা পড়ি, দেখো কি লেখা আছে। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র যাকে বলা হয় ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, একে বলা হয় ইউডিএইচআর। সো এখানে বলা হচ্ছে একটি ঘোষণাপত্র যা একটি আন্তর্জাতিক দলিল যা জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয়, যা সমস্ত মানুষের অধিকার এবং স্বাধীনতাকে সংহত করে। রুজভেল্টের সভাপতিত্বে জাতিসংঘের একটি কমিটি কর্তৃক খসড়া তৈরি করা হয়। এটি ফ্রান্সের প্যারিসের প্যালেস দে শ্যালেটে 10 ডিসেম্বর 1948 এর তৃতীয় অধিবেশন চলাকালীন সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত হয়। ঠিক আছে, এতটুকু বললে চলবে, বাট এই দুইটা খুব একটা মনে রাখা লাগবে না। জাস্ট মনে রাখবো কি, মানবাধিকার চুক্তি 1948 সাল 10 ডিসেম্বর জাতিসংঘ হয়েছিল, ধারা কয়টা, 30টা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে দিবসটা হচ্ছে 10 ডিসেম্বর। কবে বলতো, 10 ডিসেম্বর। ঠিক আছে, ওকে ওকে, তাহলে সবাই একটু বলো এতটুকু কমপ্লিট কিনা, সবাই একটু বলো যে আমাদের এই 6টা বা 7টা যা পড়েছি ক্লিয়ার কিনা। ঠিক আছে, দেখো প্রশ্ন ছিল কি, মদিনা সনদ 622 ধারা 47টি, ম্যাগনা কার্টা চুক্তি রানীমের দ্বীপে হয়েছিল ব্রিটিশ রাজা জন ব্রিটিশ নাগরিকদের মধ্যে, প্রথম ভার্সাই চুক্তি ইউএসএ ভার্সেস ইউকে 1780, এবং এই চুক্তির মাধ্যমে আমেরিকার স্বাধীনতা জাস্ট একটা প্রেক্ষাপট বা শুরু হয়, একটা ধাপ হয়। ঠিক আছে, দেন প্যারিস চুক্তি 1783, এই চুক্তির মাধ্যমে আমেরিকা হচ্ছে পূর্ণ স্বাধীনতা রাষ্ট্র হয়। দ্বিতীয় ভার্সাই চুক্তির বিষয় কি ছিল, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে মিত্র শক্তি ভার্সেস অক্ষ শক্তি 1919 সালে 28 জুন। তারপর কি ছিল, মানবাধিকার চুক্তি 1948 সালের 10 ডিসেম্বর। মানুষের যে হচ্ছে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করার উদ্দেশ্যে রুজভেল্ট কর্তৃক এই চুক্তিটা হয়েছিল। ঠিক আছে, ওকে, সো আশা করি সবার এই কয়েকটা বিষয় একদম ক্লিয়ার। ওকে ভাই, ঠিক আছে, আচ্ছা, তারপর দেখি আমরা জেনেভা কনভেনশন। আচ্ছা, সেকেন্ড ধাপ পড়ব আমরা। দেখো এটা হচ্ছে আবার পড়ছি দ্বিতীয় ভার্সাই চুক্তি। হ্যাঁ, দেখো আবার বলতেছি, দ্বিতীয় ভার্সাই চুক্তি 28 জুন 1919 সাল, মানে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে দুটো প্রেক্ষাপট ছিল, মিত্র শক্তি এবং অক্ষ শক্তি, এই দুইটা শক্তির মধ্যে হচ্ছে এই চুক্তি হয়েছিল 1919 সালে হচ্ছে 28 জুন। এবং এই চুক্তির ক্ষেত্রে দেখো আমরা কি পড়েছিলাম যে 200 ছিল পেজ, 200 ছিল পেজ, আজকে না আগে, হ্যাঁ 200 ছিল পেজ, ভাষা ছিল দুইটা, ইংরেজি আর ফরাসি, 15টি অধ্যায় ছিল এবং ছিল 400, হ্যাঁ ঠিক আছে, ওকে নেক্সট খেয়াল করো, জেনেভা কনভেনশন। জেনেভা কনভেনশন 1949 সাল। ঠিক আছে, কত, 1949 সাল। ওকে আলিফ ভাই আমি ক্লাসে, কল দিন না। ওকে, আচ্ছা, এই যে অধর অপসরা ভাইয়া, এই যে আমি একটু পিছন থেকে একটু রিমাইন্ড করে আসতেছি, এটা কিন্তু হচ্ছে টাইম নষ্ট হচ্ছে না, এটা বলে রিভিশন। ঠিক আছে, এটাকে টাইম নষ্ট করে না, এটাকে বলে কি বলে, রিভিশন বলে। এই যে আমি যে ব্যাপারটা রিভিশন দিচ্ছি, যারা এটা মর্ম বুঝবে না, আই এম সো সরি, কিচ্ছু করার নাই, কারণ আমি যাচ্ছি ক্লাসের পর ক্লাসের শেষ হোক। ঠিক আছে, আচ্ছা, সো খেয়াল করো, যারা যুদ্ধে যারা পরাজয়, যারা যুদ্ধে হচ্ছে পরাজিত হয়, বা যেই সাইডটা হচ্ছে, যারা যেই সাইডটা হচ্ছে হেরে যায়, ওই যে যুদ্ধবন্দী তাদেরকে হচ্ছে আটক করা হয়। ঠিক আছে, হ্যাঁ, তো ওই তাদের জন্য তাদের শাস্তি হলে কতটুকু হবে, কি পরিমাণ হবে, এই যে শাস্তি নিয়ে হচ্ছে যে প্রেক্ষাপটটা বা চুক্তিটা, এটা হচ্ছে কি জেনেভা কনভেনশন। অর্থাৎ এক কথা হচ্ছে যে যুদ্ধবন্দীদের সাথে কেমন নির্যাতন করা হবে,
ঠিক আছে, এটা নিয়ে যে চুক্তি, এটা কি জেনেভা কনভেনশন। ওকে, খেয়াল করো, যুদ্ধবন্দীদের সাথে আচরণ ও নিরাপত্তা সংক্রান্ত চুক্তি, এটা কি জেনেভা কনভেনশন 1949। তাহলে যদি আমি সুন্দর করে বলতে চাই যে জেনেভা কনভেনশনের বিষয় কি, বলো, জেনেভা কনভেনশনের বিষয়বস্তু কি? আচ্ছা, ওর বার্থডে হচ্ছে 10 ডিসেম্বর, এভাবে বলে লাভ আছে? ওর বার্থডে তো 10 ডিসেম্বর, এখন বলে লাভ আছে? আজকে 10 ডিসেম্বর না। ওকে, সো আমরা ক্লাসে ফোকাস করি। ওকে, আর এই ধরনের কমেন্টগুলো হচ্ছে কেউ বলবো না। দেখো, তোমার যদি বার্থডে হইতো যেদিন ক্লাস, সেদিন তুমি বলবা, সমস্যা নাই, বাট বার্থডে চলে গেছে 10 তারিখে, এগুলো বলে লাভ নাই। ওকে, ক্লাসে এগুলো বলবো না। দেখো, তুমি এই কথাটা বলছো, তোমার সব তোমাকে উইশ করা শুরু করছে, তোমার কিন্তু সব কিছু নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, লিখবা না কিন্তু হচ্ছে ক্লাসে মনোযোগ নাই, তোমারও নষ্ট হয়েছে, তোমার ফ্রেন্ডেরও নষ্ট হয়েছে, এই জন্য এগুলো ক্লাসে বলবা না। যদি কারো বার্থডে হয় ক্লাসের দিন, সেটা অবশ্যই বলবা, এটা আমি অবশ্যই এপ্রিশিয়েট করি। তাহলে আমরা 5 মিনিট টাইম তোমাকে উইশ করবো। ঠিক আছে, তোমার সবাই ভালো লাগবে, সবাই তার বার্থডে উইশ করুক বা তার মনে রাখুক। ঠিক আছে, বাট ক্লাসে হচ্ছে বিষয়গুলো বলবো না। ওকে, সো যুদ্ধবন্দীদের সাথে আচরণ ও নিরাপত্তা সংক্রান্ত চুক্তি হচ্ছে কি জেনেভা কনভেনশন। কি জেনেভা কনভেনশন। ওকে, সো আমরা একটু খেয়াল করি, এই যে কনভেনশন হয়েছিল সেখানে 4টি ছিল চুক্তি, 3টি ছিল হচ্ছে বাট্টি প্রোটোকল। ঠিক আছে, সো এখানে হচ্ছে মেনলি 4টা স্টেপ ছিল, 4টা স্টেপ ছিল বা 4টা পয়েন্ট ছিল। ওকে, ঠিক আছে। ওকে, সো আবার সবাই খেয়াল করব, জেনেভা কনভেনশন হচ্ছে 1949 সালে, বিষয় কি ছিল? যুদ্ধবন্দীদের সাথে আচরণ নিরাপত্তা সংক্রান্ত চুক্তি। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, সো এরপর দেখো একটু খেয়াল করি তো, দেখো এখানে কি ছিল? জেনেভা কনভেনশন 1949, আর এখানে তো কি লেখা আছে? জেনেভা চুক্তি 1954। সবাই একটু ফোকাস করো, ভাইয়া, চুক্তি প্রোটোকল একই জিনিস। ঠিক আছে, চুক্তি প্রোটোকল হচ্ছে একই জিনিস। ওকে, আচ্ছা, খেয়াল করো, জেনেভা চুক্তি 1954। তাহলে সবাই একটু আমাকে বলো তো যে জেনেভা কনভেনশন কেন হয়েছিল? সবাই একটু আমাকে বলো, জেনেভা কনভেনশন কেন হয়েছিল? সবাই একটু বলো, জেনেভা কনভেনশন কেন হয়েছিল? এই যে অলরেডি ভুল, ফাইরুজ খান ইফা, এখানে লেখা জেনেভা চুক্তি। ঠিক আছে, জেনেভা চুক্তি, আর এটা কি ছিল? জেনেভা কনভেনশন। সো এগুলো কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, ওকে। আগেটা ছিল হচ্ছে যুদ্ধবন্দীদের নিয়ে, আর এখন কি? জেনেভা চুক্তি। দেখো, এটা হচ্ছে উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনাম যুদ্ধটা বন্ধ করার চেষ্টা ছিল এই জেনেভা চুক্তি। ওকে, সো আমরা একটু রিমাইন্ড করি আবার, জেনেভা কনভেনশন ছিল হচ্ছে যুদ্ধবন্দীদের সাথে নিরাপত্তা আচরণ নিয়ে যে চুক্তিটা, আর যেটা শুধু জেনেভা চুক্তি, তার উদ্দেশ্য হচ্ছে 2 ভিয়েতনামের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ বন্ধ করার চুক্তি। ওকে, সবাই এখন বিষয়টা বুঝছো কিনা বলো? সবাই এখন বলো বিষয়টা বুঝছো কিনা? জেনেভা কনভেনশন হচ্ছে যুদ্ধবন্দীদের সাথে আচরণ, আর জেনেভা চুক্তি হচ্ছে 2 ভিয়েতনাম যুদ্ধে বন্ধ করার জন্য। ওকে, সবাই একটু বলো বিষয়টা বুঝছো কিনা, যে দুইটা বিষয় যে ডিফারেন্ট, তোমরা এই ডিফারেন্ট পার্টটা ধরতে পারছো কিনা? সবাই একটু বলবা, সবাই একটু বলো, না বুঝলে বলো, আমি আবার বুঝাবো। সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। ওকে, খেয়াল করো, 1945 সালে আমাদের 2 ভিয়েতনামের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। ঠিক আছে, 1945 সালে এই যে 2 ভিয়েতনাম যুদ্ধ শুরু হয়েছিল, এই যুদ্ধ বন্ধের জন্য আমাদের 54 সালে চুক্তিটা হয়েছিল, বাট আলটিমেটলি
এই চুক্তিটা ইফেক্টিভ হয় নাই, কার্যকর হয় নাই। এই দুই ভিয়েতনাম এতটা হচ্ছে কি পাকনা যে তারা একটা চুক্তির ফলে তারা থামে নাই, তারা আবার যুদ্ধ শুরু করছে, বুঝছো? এটা 54 চুক্তিটা হইলো 55 আবার শুরু করছে, মানে এটা এক্সট্রিম লেভেলে বেয়াদব, বুঝছো? সো 55 সালে আবার শুরু হয়েছে, আলটিমেটলি লাস্ট পর্যন্ত 75 সালে যে এটা যুদ্ধটা থামে। ঠিক আছে, এটা আমরা সামনে একটু পরে পড়বো যে প্যারিস শান্তি চুক্তি, এটা আমরা পড়বো আর কি, যে লাস্টে এটার মাধ্যমে হচ্ছে এই যুদ্ধটা শেষ হয়। সো আমি একটু আবার বলি, 1945 সালে দুই ভিয়েতনাম মধ্যে মারামারি লাগে, উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম। তো 54 সালে এসে এই চুক্তির মাধ্যমে যুদ্ধটা থামানোর চেষ্টা করে, বাট ঠিক 1 বছর পরে আবার শুরু হয় 55 সালে। ঠিক আছে, সো এই জন্য পরীক্ষায় যদি কোশ্চেন হয় যে দুই ভিয়েতনামের মধ্যে যুদ্ধের সালটা কত, সেটা হবে আনসার কত, কি হবে বলতো, 45 থেকে 75। ঠিক আছে, যদি কখনো শর্টকাটে পরীক্ষায় প্রশ্ন হয় যে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামে যুদ্ধ হয়েছিল কত সময় থেকে কত সময়, এটা হচ্ছে 1945 থেকে 1975। ঠিক আছে, ওকে। হ্যাঁ, পাকনা আবার বেয়াদব। আচ্ছা, এই যে একজন যে বলতেছো যে হচ্ছে ফার্স্ট টাইম এটা পাকনা হয়, আমি বলবো সেকেন্ড টাইম এটা ওভার পাকনা। কেন জানো? অনেক সেকেন্ড টাইম মনে করতেছে যে আমি তো সব পারি, আমি এবার শিওর চান্স পাবো, বাট কথা হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে অনেক ফার্স্ট টাইমাররাও তোমার থেকে আগিয়ে থাকবে। কারণ দেখো, উদাহরণ দিই আমি, এই যে বলি না জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইমরা বেশি চান্স পাই, এই যে আমি যে চান্স পেয়েছি, আমি কি সেকেন্ড টাইমে ছিলাম? আমি ছিলাম ফার্স্ট টাইমেরই। যে হচ্ছে ছেলেদের মধ্যে ফার্স্ট হয়েছে ইউনিটে, সে কিন্তু ফার্স্ট টাইমেরই ছিল। আমাদের ডিপার্টমেন্টে যে ফার্স্ট, সে হচ্ছে ফার্স্ট টাইমেরই ছিল। ঠিক আছে, অনেক সেকেন্ড টাইমকে উপর বাদে কিন্তু সে কিন্তু ফার্স্ট হয়েছিল। এবং আমার জেনারেশন 28, আমি কিন্তু হলো ফার্স্ট টাইমে ছিলাম। সো এই জন্য যারা মনে করতেছে যে সেকেন্ড টাইমে হচ্ছে আমরা চান্স পাবো না, বিষয়টা হচ্ছে অনেকে দেখবো যে এই অল্প সময়ে তারা এগিয়ে যাবে। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে এগুলো মাথায় রাখার দরকার নেই। ওকে, হ্যাঁ, ওকে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে দুই ভিয়েতনামের মধ্যে যে যুদ্ধ যে হয়েছিল, এটা ব্যাপ্তি কত, 45 থেকে কত, 75। ওকে, আচ্ছা। আর এই যে পাকনা ভার্সেস পাকনা যে খেলাটা, দেখো এটা মাথায় রাখতে হবে যে হচ্ছে আমি প্রিপারেশনটা কখন শুরু করতে সেটা ফ্যাক্টর না, যখন সেকেন্ড শুরু করছে আরো 6 মাস আগে। বাট কথা হচ্ছে যে আলটিমেট গোল কোনটা হবে, যে শেষ পর্যন্ত প্রিপারেশনটা ঠিক মতো বজায় রাখা। যারা ঠিক মতো বজায় রাখতে পারবে তারা কিন্তু সাকসেস হবে, এখন সে ফার্স্ট টাইমেরও হোক বা সে সেকেন্ড টাইমেরও হোক। ওকে, ঠিক আছে। বাট যারা মেন কথা হলো যারা প্রতিটা টাইমকে নষ্ট করবে না, প্রতিটা টাইমকে মূল্যায়ন করবে, তারা অবশ্যই সাকসেস হবে। ওকে, হ্যাঁ, 45 থেকে 75। ওকে, ওকে। অর্ণব হাসান নীরব, উজ্জ্বল এটাকে ব্লক করো তো 1 ঘন্টার জন্য। অর্ণব হাসান নীরব, ওরা একটু ব্লক করে রাখো। অর্ণব হাসান নীরব, ওকে। সো আমরা একটু আগাই, আমরা একটু সামনের দিকে আগাই ভাইয়া। ওকে, একটু সামনের দিকে আগাই। ওকে, খেয়াল করি তাশখন্দ চুক্তি, সবাই একটু ফোকাস করি আবার। তাশখন্দ চুক্তি, ওকে। 10 জানুয়ারি কত, 1966 সাল, 10 জানুয়ারি 1966 সাল, তাশখন্দ চুক্তি। তাশখন্দ চুক্তি ভাইয়া সবাই একটু বলো, ভাইয়া সবাই একটু আমাকে বলো, তাশখন্দ চুক্তি হয়েছিল কত সালে? সবাই একটু বলো আমাকে, সবাই একটু বলো ভাইয়া, সবাই একটু বলো তাশখন্দ চুক্তি হয়েছিল কত সালে, কত সালে? এই যে আল হাদিয়া নোভা, এখন তোমার ব্লক করি, তারপরে হচ্ছে কে করেছিল রিমঝিম, এটা ব্লক করি, এখন করবো নাকি? এই যে তুমি যে লিখছো যে এক্সট্রা কমেন্ট না করি, এটা তো একটা এক্সট্রা কমেন্ট। হ্যাঁ, 10 জানুয়ারি 1966 সাল। ওকে, আচ্ছা, এবার তো আমরা দেখি
ভারত বনাম পাকিস্তান। ওকে, ভারত বনাম পাকিস্তান। ওকে, খেয়াল করো এখানে একজন ব্যক্তি ছিল কি মিডল ম্যান, যে কিনা এই যুদ্ধটা বা এখানে যে কাহিনী ছিল এই কাহিনীর মধ্যে হচ্ছে হস্তক্ষেপ করে তিনি ঠান্ডা করছে। সেটাকে অ্যালেক্সি কোসিগিন। অ্যালেক্সি কোসিগিন তিনি কে ছিল? তিনি ছিল কি একজন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী। কি ছিল? সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী। ওকে, এবার আমরা মেন জায়গায় আসি। 1955 সালে শুরু হওয়া ভারত পাকিস্তানের যে সেকেন্ড যুদ্ধটা সেটা 1966 সালে বন্ধ করা। মানে ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে একটা হচ্ছে 55 সালের সেকেন্ড যে যুদ্ধটা সেটা, এখানে এই যুদ্ধটা বন্ধ করার জন্য 66 সালে এই চুক্তিটা হয়েছিল। ঠিক আছে, এই চুক্তিটা হয়েছিল এবং এই চুক্তির মধ্যে আমাদের কয়েকজন ব্যক্তির নাম পড়ো, খেয়াল করো। এখানে হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, ঠিক আছে, লাল বাহাদুর শাস্ত্রী এবং হচ্ছে আইয়ুব খান। লাল বাহাদুর শাস্ত্রী এবং হলো আইয়ুব খান, এই দুজন ব্যক্তি হচ্ছে চুক্তিতে স্বাক্ষর করেছিল। কে? লাল বাহাদুর শাস্ত্রী আর হচ্ছে আইয়ুব খান। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা যখন হচ্ছে যুদ্ধ যখন পড়বো না তখন হচ্ছে সেখানে প্রত্যেকটা যুদ্ধের সাল সহ প্রেক্ষাপটগুলো আসবে। ওকে, আমরা ওইদিকে না যাই, ঠিক আছে। দেখো আমি সবসময় চেষ্টা করি যে টপিকের মধ্যে থাকার জন্য, নাহলে তোমাদের অনেক সময় দেখবে যে হচ্ছে সিকোয়েন্সটা ব্রেক হয়ে যায়। বুঝছো, সিকোয়েন্সটা কি ব্রেক হয়ে যায়। সো আমরা ওই সিকোয়েন্স ব্রেক না করে হচ্ছে আমরা সিকোয়েন্স মেনটেন করি। ওকে, আচ্ছা, তাশখন্দ চুক্তি হয়েছিল 10 জানুয়ারি 1966 সালে। খেয়াল করি ভারত বনাম পাকিস্তান। এখানে অ্যালেক্সি কোসিগিন যে ব্যক্তিটা তিনি হচ্ছে সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী ছিল, তার মাধ্যমে বা তার সহায়তা হচ্ছে এই যুদ্ধটা বা চুক্তিটা বাস্তবায়ন হয়। ওকে, খেয়াল করি, আমরা খেয়াল করো 1955 সালে ভারত পাকিস্তানের যে সেকেন্ড যে ওয়ারটা সেটা শুরু হয় এবং সেটা 66 সালে বন্ধ করার জন্য মূল চুক্তিটা হয়। সো এক কথায় হচ্ছে আমি যদি বলতে চাই যে তাশখন্দ চুক্তির উদ্দেশ্য কি, সবাই একটু বলতো আমাকে যে তাশখন্দ চুক্তির উদ্দেশ্য কি? সবাই একটু আমাকে বলো। সবাই একটু আমাকে বলো যে তাশখন্দ চুক্তির উদ্দেশ্য কি ছিল? তাশখন্দ না, তাশখন্দ। হ্যাঁ, ভারত পাকিস্তানের সেকেন্ড যুদ্ধ বন্ধ করা। ওকে, যুদ্ধবিরতি না, যুদ্ধ বন্ধ। ঠিক আছে, দেখো যুদ্ধবিরতি বলতে কি বোঝায়? যে কিছুদিন অফ রাখছে আবার শুরু হয়েছে না, এরকম না। সো হবে কি যুদ্ধ বন্ধ। বুঝছো? পারো, নট বিরতি, যুদ্ধ বন্ধ। ওকে, আচ্ছা। সো আমরা আবার একটু রিভিশন দেই লাস্ট কয়েকটা। সেটা হচ্ছে জেনেভা কনভেনশন হয়েছিল 1949 সালে। বিষয় কি ছিল? যুদ্ধবন্ধের সাথে আচরণ, নিরাপত্তা সংক্রান্ত চুক্তি। নেক্সট হচ্ছে জেনেভা চুক্তি হয়েছিল 1954 সালে। বিষয় কি ছিল? 2 ভিয়েতনাম যুদ্ধ বন্ধ করা। তারপর কি তাশখন্দ চুক্তি, বিষয় কি ছিল? ভারত পাকিস্তানের সেকেন্ড যুদ্ধটা বন্ধ করা। ওকে, সেকেন্ড যুদ্ধটা কি বন্ধ করা। ওকে, ওকে, তারপরে আমরা যাই হচ্ছে এনপিটি। ওকে, সবাই আবার একটু ফোকাস করি ক্লাসে। এনপিটি কোনটা বলতো? এনপিটি। এনপিটি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ধরো সিম্পলি বুঝাই, একটু খেয়াল করো। এই যে হচ্ছে অধর অপসরা, হ্যাঁ, বা যারা বুঝো নাই, ধরো তোমার বন্ধুর সাথে বা তোমার বান্ধবীর সাথে 2 বন্ধুর মারামারি লাগছে। ঠিক আছে, ধরো আমার সাথে জুবারে মারামারি লাগছে। এখন মাঝখানে কে? ধরো মৌসিম ভাই আসলো, মৌসিম ভাই এসে হচ্ছে আমার যুদ্ধটা থামিয়ে দিল বা হচ্ছে মীমাংসা করে দিল। এই যে মাঝখানে ব্যক্তিটা তৃতীয় পক্ষ, সেই হচ্ছে কি মিডল ম্যান বা হচ্ছে যে হচ্ছে মীমাংসা করে দেয় বা হচ্ছে
মধ্যস্থতাকারী। বুঝছো? আমি কিন্তু জুবাইয়ের নাম বললাম, জুবাইয়ের পরে বাংলাদেশ, এরপর আন্তর্জাতিক, তাহলে আমাদের জন্য ঝামেলা লাগছে। ঠিক আছে, এই হচ্ছে কি একদম রিয়েল এক্সাম্পল দিলাম। ওকে ওকে, হ্যাঁ মিয়া ভাই। ওকে, জুবাই কিন্তু আমার ফ্রেন্ড। ঠিক আছে, ওকে। সো এখন খেয়াল করে হচ্ছে আমরা এনপিটি ফার্স্টে আমরা বলবো হচ্ছে কি, দেখো ফুল ফর্ম দেখো, খেয়াল করো, নন পলিফারেশন ট্রিটি। ঠিক আছে, জাস্ট ফার্স্টে জাস্ট আমরা জাস্ট এটা পড়ি যে নন পলিফারেশন ট্রিটি, এই যে নন পলিফারেশন ট্রিটি, জাস্ট এটা ফলো করো, নন পলিফারেশন ট্রিটি। জাস্ট যদি বলা হয় যে এনপিটি এর ফুল ফর্মটা কি, ঠিক আছে, জাস্ট মনে রাখবা হচ্ছে এটা নন পলিফারেশন ট্রিটি। জাতিসংঘ জাতিপুঞ্জ, অস্থির হচ্ছেন কেন? এত আস্তে আস্তে তো আসবো, টেনশন নেন না, সব পড়ানো হবে। ঠিক আছে, আচ্ছা। আর যদি বলা হয় যে একদম টোটাল ফর্ম সেটা হচ্ছে, দেখো এটা যে ট্রিটি অন দ্য নন পলিফারেশন অফ নিউক্লিয়ার উইপন্স। ঠিক আছে, এটা হচ্ছে অনেক সময় শর্ট করে চলে আসে যে নন পলিফারেশন ট্রিটি, বা এভাবে ফুল চলে আসে যে ট্রিটি অন দ্য নন পলিফারেশন অফ নিউক্লিয়ার উইপন্স। ঠিক আছে, তোমার মেন হচ্ছে এতটুকু যে নন পলিফারেশন ট্রিটি, এতটুকু পারলে বাকিটা পারা যায়। ওকে, আচ্ছা। এবার আমরা খেয়াল করি যে এই যে পলিফারেশন মানে এটা কি, এটা হচ্ছে হ্রাস করা। কি করা? হ্রাস করা। মানে এই চুক্তির মাধ্যমে আমাদের অস্ত্র পরীক্ষা, যেটা অস্ত্র পরীক্ষা জানো, সেটা হচ্ছে কি হ্রাস করবে। কি করবে? হ্রাস করবে। বলতো হ্রাস মানে কি? হ্রাস মানে কিন্তু হচ্ছে কমা। ঠিক আছে, হ্রাস মানে কি? কমা বা কম করা। সো এই চুক্তির মাধ্যমে হচ্ছে আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা হচ্ছে হ্রাস করছে। ঠিক আছে, আমার সামনে পড়বো হচ্ছে একদম বন্ধ হয়েছে, এটা অন্য চুক্তি, বাট খেয়াল করো, সিকিউরিটি মেনটেন করো, এটা হচ্ছে হ্রাস করছে। কি হ্রাস করছে বা কমাইছে? এনপিটি, পারমাণবিক অস্ত্র পরীক্ষা হ্রাসকরণ চুক্তি। পারমাণবিক অস্ত্র পরীক্ষা হ্রাসকরণ চুক্তি। ঠিক আছে, 1968 সালের হচ্ছে কি পহেলা জুলাই, পহেলা জুলাই। ওকে, তারপরে খেয়াল করো, এই চুক্তিতে তখনকার সময় বিশ্বের 189টি রাষ্ট্র স্বাক্ষর করে, মানে সর্বশেষ আর কি। তার মধ্যে দেখো 5টি রাষ্ট্র আছে P5, যাকে বলা হয় না P5। দেখো খেয়াল করো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, গণচীন, এই 5টা হচ্ছে এই রাষ্ট্রগুলোর মধ্যে স্বাক্ষরকারী রাষ্ট্র। ঠিক, যেটা হচ্ছে কি এখানে সাইন করছে। ওকে, আচ্ছা, এটা পাশে নিজেরা পড়লেই হয়ে যাবে, জাস্ট ব্যাখ্যা দেওয়া আছে যে আসলে উদ্দেশ্য কি ছিল। ঠিক আছে, ওকে। ওকে, নেক্সট খেয়াল করো একটু, এটা হচ্ছে সিমলা চুক্তি। ওকে, ঠিক আছে, সবাই ফোকাস করো, সিমলা চুক্তি। ওকে, খেয়াল করো, 1972, কত বলতে? 1972। আচ্ছা, ভারত বনাম পাকিস্তান 1971 সালে শুরু হওয়া যে যুদ্ধটা, এটা ছিল থার্ড যুদ্ধ। ঠিক আছে, 1971 সালে ভারত পাকিস্তানের যে তৃতীয় যুদ্ধটা, সেই যুদ্ধটা বন্ধের জন্য 1952 সালে চুক্তিটা হয়। এর নাম কি? এর নাম হচ্ছে সিমলা চুক্তি। কি? সিমলা চুক্তি। এখন এই চুক্তিতে হচ্ছে আমাদের 3টা পক্ষ ছিল, একটা হচ্ছে আমাদের ভারত ছিল, পাকিস্তান ছিল, আর ছিল কি মুক্তি বাহিনী। মুক্তি বাহিনী বলতে কারা? মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশের বাহিনী ছিল, কি বলা হয়? কি মুক্তি বাহিনী। ওকে, ঠিক আছে, ওকে ওকে। সো 1972 সিমলা চুক্তি উদ্দেশ্য কি ছিল? ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ বন্ধ করা।
সবাই একটু বলবো আমাকে সিমলা চুক্তির বিষয় কি ছিল, সবাই একটু বলবা সিমলা চুক্তির বিষয় কি ছিল, সবাই একটু বলবো আমাকে সিমলা চুক্তির বিষয় কি ছিল। ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ বন্ধ করা, ঠিক আছে, চারটা, হ্যাঁ, চারটা যুদ্ধ করছে ওরা আর কি। ওকে, এরপর দেখো প্যারিস শান্তি চুক্তি, প্যারিস শান্তি চুক্তি 1973 সাল, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি একটু বলো তো, আমরা যে শুরুতে পড়ছিলাম যে প্যারিস চুক্তি, বলো এটা কত সালে হয়েছিল, কেন হয়েছিল? সবাই একটু আমাকে বলবা, আমরা যে পড়েছিলাম যে প্যারিস চুক্তি, বলো সেখানে বিষয় কি ছিল বা সাল কি ছিল? সবাই একটু বলো আমাকে যে প্যারিস চুক্তির বিষয় বা সাল কি ছিল? সবাই একটু বলবো আমাকে। অলরেডি কিন্তু আমি ভুল আনসার পাচ্ছি, কিন্তু দেখো এখানে কি লেখা আছে, প্যারিস শান্তি চুক্তি 1973 কেনা বলতো, দেখি শুনি, দেখি আমরা কেনা বলতেছে। এই যে একজন বলছে হচ্ছে কি নাম দেখি, এটার কমেন্ট নাই, ডিলিট করে ফেলছে। এভাবে ভুলে গেলে চলবে না, ঠিক আছে। প্রথম ভার্সাই চুক্তি 1780 সাল ছিল, বিষয় কি ছিল, আমেরিকার স্বাধীনতার জন্য, ঠিক আছে। 3 বছর পরে 1983 সালে হয় আমাদের কি প্যারিস চুক্তি, যেই চুক্তির মাধ্যমে আমেরিকা পূর্ণ স্বাধীনতা লাভ করে। আর এটা হচ্ছে কি প্যারিস শান্তি চুক্তি, কি প্যারিস শান্তি চুক্তি। ওকে, আচ্ছা, এবার খেয়াল করি 1955 সালে যুদ্ধ শুরু হয়েছিল কাদের, বলতো আপনি পড়েছি যে ভিয়েতনাম যুদ্ধ, দুই ভিয়েতনাম যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধটা বন্ধের জন্য আমাদের 1973 সালে ফ্রান্সের প্যারিসে হচ্ছে এই চুক্তি হয়েছিল, কোনটা, প্যারিস শান্তি চুক্তি। অর্থাৎ আমাদের এই প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে হচ্ছে আমাদের ভিয়েতনাম যুদ্ধ অবসর নেয় বা বন্ধ হয়, ঠিক আছে। তো সবাই একটু আমাকে বলবা ভিয়েতনাম যুদ্ধ বন্ধ হয় কোন চুক্তির মাধ্যমে, ভিয়েতনাম যুদ্ধ বন্ধ হয় কোন চুক্তির মাধ্যমে? যারা গুলায় ফেলতেছো আবার শোনো, 1780 সাল প্রথম ভার্সাই চুক্তি, বিষয় ছিল আমেরিকার স্বাধীনতা, বা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় নাই, জাস্ট একটা ধাপ ছিল মাত্র। 1783 সাল কি হয়, প্যারিস চুক্তি, বিষয় কি ছিল, আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা অর্জন। প্যারিস শান্তি চুক্তি বিষয় কি ছিল, বিষয় হচ্ছে এই যে ভিয়েতনাম যুদ্ধ শুরু ছিল 1955 সালে, এই যুদ্ধটা পুরোটা হচ্ছে বন্ধের জন্য। তাহলে এই যে দুই ভিয়েতনাম যুদ্ধ বন্ধ হয় কোন চুক্তির মাধ্যমে, প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে 1973 সালে, 1973 সালে। সো আশা করি এর পরেও কারো এই প্রথম ভার্সাই চুক্তি, প্যারিস চুক্তি, প্যারিস শান্তি চুক্তি, এই তিনটা বিষয় নিয়ে কোনো গোলমাল লাগবে না। যদি কারো গোলমাল লাগে নিজ দায়িত্বে রাখাবা, সমস্যা নাই, আমার কিছু করার নাই, ঠিক আছে। ওকে, এই যে জেসমিন মাত্র ক্লাসে আসে, 1 ঘন্টা শেষ, ক্লাস শেষ, সে মাত্র ক্লাসে আসে। জেসমিনের হচ্ছে 1 ঘন্টা কান ধরে দাঁড়া করা লাগবে রোদের মধ্যে।
ওকে ঠিক আছে। এর সাথে হচ্ছে শ্রাবণ দিকে ধরে রাখা লাগবে। ওকে ঠিক আছে, আর যেন ভুল না হয় এটা। যদি ভুল হয় সেক্ষেত্রে মনে রাখবো যে আমি হয়তো পড়াইতে পারি নাই বা বুঝতে পারি নাই। আচ্ছা অসুস্থ, তাহলে মাফ, তাহলে শাস্তি মাফ, ঠিক আছে। ওকে, সুস্থ হও, শুয়ে শুয়ে ক্লাস করো, দেন হচ্ছে ভালো হয়ে ক্লাস দেখো, সমস্যা নোট করো। ওকে আচ্ছা, ওকে। তারপর দেখো ক্যাম্প ডেভিড চুক্তি 1978 সাল, ক্যাম্প ডেভিড চুক্তি 1900 হচ্ছে কত 78 সাল, ক্যাম্প ডেভিড চুক্তি, ক্যাম্প ডেভিড চুক্তি নামটা কিভাবে খেয়াল করো, ক্যাম্প ডেভিড চুক্তি। সবাই একটু আমাকে বলবা ক্যাম্প ডেভিড চুক্তি কত সালে হয়েছিল, সবাই বলো ক্যাম্প ডেভিড চুক্তি কত সালে হয়েছিল। ক্যাম্প ডেভিড চুক্তি, শোনো শীত হোক আর যাই হোক, রোদের মধ্যে যখন একদম ঠিক সান বরাবর যখন হচ্ছে চোখ রাখবে না, তখন তার জান বেরিয়ে যাবে, ঠিক আছে। নর্মাল গায়েব বলে ঠিক আছে। এই যে অলরেডি ভুল আসতেছে, 1978, হাবিবা ঠিক করো 1978। এই সমস্যা বলছে একসময় আমারও হইতো। আমি যার কাছে পড়তাম শাহিন ভাইয়া, আমি একদিন হচ্ছে এমন একটা নর্মাল সাল ভাইয়া পড়াইছে, তারপর আমি ক্লাসে জাস্ট কমেন্ট করছি, 52 জায়গায় 12 লিখছি, মানে লিখছি বলতে হচ্ছে টাইপিং মিস্টেক আর কি। আমাকে প্রায় 10 থেকে 12 মিনিট ভাইয়া খালি বকছি ক্লাসের মধ্যে, মানে অনলাইনে, জাস্ট ওই আমার একটা কমেন্টের জন্য নাম ধরে ধরে বকছে আমার খালি। আমার মনে হয় যে আমি যদি অফলাইন থাকতাম কান্না করে দিতাম, ভাই আমাকে এমনি যেটা বকছে, অনলাইন দেখে বেঁচে গেছি আমি। কারণ কি, এটা হচ্ছে ওই যে বাইরে একটা ইয়া ছিল যে ও তো ভুল করার কথা না, তাহলে ও কেন ভুল করবে, কেন মাত্র আমি পড়াইছি। আর এটা হচ্ছে টিচারদের একটা ইয়া থাকে যে ভরসার জায়গা থাকে। আচ্ছা, সামিয়া রহমান শাহিন ভাই স্টুডেন্ট ছিল, আচ্ছা সেক্ষেত্রে তুমি বলো তো যে আমার পড়ার মধ্যে শাহিন ভাইয়ের মিল পাও কেন তোমরা। আমি কিন্তু শাহিন ভাইয়ের পড়ার ট্রিক্সটা ফলো করার ট্রাই করি, কারণ যেহেতু আমি শাহিন ভাইয়ের স্টুডেন্ট ছিলাম, সো আমার পড়াটা শাহিন ভাইয়ের মধ্যে মিল রাখার ট্রাই করি। আচ্ছা, সো আমরা খেয়াল করি, আবার চলে যাই হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তিতে উদ্দেশ্য খেয়াল করি, ঠিক আছে। উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা করা, কি মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা করা। ওকে, এখন এই যে মধ্যপ্রাচ্য আসলে রাষ্ট্র কয়টা, এটা নিয়ে কাহিনী আছে, এটা হচ্ছে আমরা যখন এশিয়া মহাদেশ বুঝাবো, ঠিক আছে। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ পড়াবো। ওকে আচ্ছা, সো খেয়াল করি, এখানে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার, এই জিমি কার্টার ছিল কি থার্ড পারসন বা হচ্ছে কি মধ্যস্থতাকারী বা মীমাংসাকারী। মিশর বনাম হচ্ছে ইসরায়েল, কে মিশর বনাম ইসরায়েল ছিল কি এই ক্যাম্প ডেভিড চুক্তি দুইটা পক্ষ, মিশর ভার্সেস ইসরায়েল, মিশর ভার্সেস ইসরায়েল, ঠিক আছে, মিশর ভার্সেস কে ইসরায়েল। ওকে, আমরা একটু রিডিং পড়ে দেখি না কি লেখা আছে এখানে। ক্যাম্প ডেভিড চুক্তি ছিল মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন স্বাক্ষরিত একজোড়া রাজনৈতিক চুক্তি। 1978 সালের 17 সেপ্টেম্বর মেরিল্যান্ড বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দেশ পশ্চাৎপসরণ ক্যাম্প ডেভিডে 12 দিনের গোপন আলোচনার পর এই চুক্তি হয়, ঠিক আছে। এতে কিছু আমাদের মনে রাখা লাগবে না, জাস্ট মনে রাখবো কি ক্যাম্প ডেভিড চুক্তি বিষয় ছিল কি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা, সালটা কি 1978 সাল, কোন আসনে হয়েছিল মিশর বনাম ইসরায়েল, মিশর, ঠিক আছে, বনাম কি ইসরায়েল। ওকে, ওকে তারপরে দেখো আন্তর্জাতিক সমুদ্র আইন 1982, ঠিক আছে, আন্তর্জাতিক সমুদ্র আইন 1982 সাল, সবাই একটু খেয়াল করি। 1882 সালে 10 ডিসেম্বর জামাইকার মন্টেগো বে এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়, ঠিক আছে।
এই সম্মেলনের মাধ্যমে এই যে আন্তর্জাতিক যে সমুদ্র আইনটা উদ্দেশ্য কি ছিল, এই যে আমাদের সমুদ্রের মধ্যে যে সম্পদগুলো আছে এটা আমরা কিভাবে ব্যবহার করব বা কে কীভাবে ব্যবহার করবে এটা নিয়ে যে চুক্তি, এটা হচ্ছে কি আন্তর্জাতিক সমুদ্র আইন। আন্তর্জাতিক কি সমুদ্র আইন, যেটা 1954 সালে কার্যকর হয়। 1954 সালে কার্যকর হয় 16 জুনে। ঠিক আছে, তাহলে এবার বিষয় কি ছিল? বিষয় হচ্ছে যে এই যে সমুদ্রের জলভাগ বা সম্পদটা কিভাবে ব্যবহার করা হবে, এটা যে নীতিমালা, সেটা কি আন্তর্জাতিক সমুদ্র আইন 1982 সাল। 1982 সাল। ঠিক আছে, দেখো এগুলো থেকে কোয়েশ্চেন কম হয়, হ্যাঁ আসছে, অনেকবার আসছে, বা তুলনামূলকভাবে কম। ফার্স্টে আমরা যা পড়ছি এগুলো বেশি গুরুত্বপূর্ণ, আর লাস্টে কয়েকটা আছে এগুলো আর একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো আমি এগুলো কিন্তু একটু ফাস্ট আগাচ্ছি, যেগুলো গুরুত্বপূর্ণ না। ওকে, শেনঝেন চুক্তি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার একবার আসছে, খেয়াল করো। এটা হচ্ছে 1985, 1985 সাল। কি শেনঝেন চুক্তি, এটা আমি ক্লাসে বলছি, এটা হচ্ছে যে ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে, ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ভিসা মুক্ত চলাচলের উদ্দেশ্যে 1985 সালে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে এই চুক্তিটা হয়, শেনঝেন চুক্তি। কি শেনঝেন চুক্তি। ঠিক আছে, ওকে, জাস্ট এতটুকু মনে রাখা চলবে যে শেনঝেন চুক্তি হয়েছে 1985 সালে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ভিসা মুক্ত চলাচল করা। ভিসা মুক্ত চলাচল করা 1985 সাল শেনঝেন চুক্তি। ঠিক আছে, ওকে ওকে। তারপর দেখো মন্ট্রিল প্রটোকল। তারপর দেখো মন্ট্রিল প্রটোকল 1987 সাল। খেয়াল করবো কোন লাইনটাতে, এইখানে যে পরিবেশ রক্ষার জন্য, কি পরিবেশ রক্ষার জন্য কানাডার মন্ট্রিল শহরে চুক্তি হয়েছিল। ঠিক আছে, কানাডার মন্ট্রিল শহরে চুক্তি হয়েছিল, পরিবেশ রক্ষার চুক্তি। ওকে, আচ্ছা, হ্যাঁ একটু কমা বাদ পড়ছে, সেটা খেয়াল করে, এটা ব্যাকেট দিয়ে তোমরা নিল, সেটা হচ্ছে মন্ট্রিল। এই মন্ট্রিলটা হচ্ছে কানাডার একটা কি শহর প্লাস সমুদ্র, এটা ব্যাকেটটা বাদ পড়ে গেছে এখানে। ওকে, আচ্ছা, আর এখানে দেখো উদ্দেশ্য কি ছিল, এই যে বায়ুর যে উচ্চ স্তরটা এটাকে রক্ষা করার জন্য 1989 সালে এটা কার্যকর হয়। এটি কি কার্যকর হয় 1989 সালে। ওকে, ঠিক আছে, এবং এই চুক্তিটা হচ্ছে এখন পর্যন্ত মোট 9 বার সংশোধন হয়েছে, সর্বশেষ 2016 সালে। এবং এই চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকা যোজনা এটা হচ্ছে আস্তে আস্তে সেরে উঠছে। একটা সময় হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের বরফের যে আবরণটা এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছিল, দেন হচ্ছে এই চুক্তির মাধ্যমে এক সময় হচ্ছে আস্তে আস্তে এটা হচ্ছে সেরে ওঠে। কারণ যেহেতু এই উদ্দেশ্য কি ছিল, যে ওজন স্তরকে রক্ষা করা বা পরিবেশ রক্ষা করা। ওকে ওকে, তারপর দেখো ডেটন চুক্তি। ঠিক আছে, কি দেখো ডেটন চুক্তি, সালটা হচ্ছে 1995 সাল। কত 1995 সাল। খেয়াল করবা, ইউরোপের রাষ্ট্র বসনিয়া যুদ্ধের অবসানের জন্য, কি ইউরোপের রাষ্ট্র বসনিয়া যুদ্ধের অবসানের জন্য। ওকে, জাস্ট এটা এতটুকু পড়লে হয়। ওকে, হ্যাঁ জাস্ট একটু বললে চলে। ডেটন চুক্তি হচ্ছে কি বসনিয়া যুদ্ধের অবসান, বসনিয়া যুদ্ধের অবসান, যেটা বললে এনাফ। ওকে, বা তোমরা যখন নোট করবা না, কষ্ট করে হচ্ছে এগুলো সহ নোট করবা, এই যে পয়েন্টগুলো সহ নোট করো তুমি। ওকে, ঠিক আছে, তোমরা হচ্ছে এই পয়েন্ট সহ নোট করে ফেলবা। ওকে, তারপর দেখো হচ্ছে সিটিবিটি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, খেয়াল করো সিটিবিটি। হ্যাঁ সবাই একটু খেয়াল করো সিটিবিটি। ওকে, সিটিবিটি 1996 সাল, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। ঠিক আছে, দেখো আগে আমরা কি পড়ছি বলতো, আগে আমরা পড়ছি হচ্ছে এনপিটি, কি ছিল হ্রাস করা, কি ছিল হ্রাস করা, পারমাণবিক পরীক্ষা কি হ্রাস করা। এখানে দেখো কি আসছে নিষিদ্ধকরণ চুক্তি বা ব্যান করা। ব্যান মানে কি নিষিদ্ধ করা না, সো এখানে কি ছিল বলতো একদম সরাসরি হচ্ছে ব্যান করবে বা হচ্ছে নিষিদ্ধ করছে এই চুক্তির মাধ্যমে। কোন নাম কি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। সবাই একটু আমাকে বলবা সিটিবিটির ফুল ফর্মটা কি, সবাই একটু লেখো সিটিবিটির ফুল ফর্মটা কি, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। জাস্ট মনে রাখবা এনপিটি হচ্ছে হ্রাসকরণ চুক্তি, সিটিবিটি কি নিষিদ্ধকরণ বা হচ্ছে একবার ব্যান। যেহেতু ব্যান আছে, ব্যান মানে কি বন্ধ করা বা নিষিদ্ধ করা। ঠিক আছে, তোমরা জাস্ট এভাবে মনে রাখবা সিটিবিটি হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। এই ট্রিটির ক্ষেত্রে হচ্ছে 1996 সালে বাংলাদেশ যোগদান করে, কিন্তু 2000 সাল থেকে হচ্ছে একদম ফর্মালি হচ্ছে এখানে যোগদান করে।
ওকে, বাট কথা হচ্ছে যে এই চুক্তিটা এখন পর্যন্ত কার্যকর করা হয় নাই। হ্যাঁ, ব্যান করা হয়েছে, তারপরে অনেক কান্ট্রির কাছে কিন্তু এখনো কিন্তু হচ্ছে এই অস্ত্রগুলো কিন্তু আছে, বুঝছো? ঠিক আছে, সো লাস্ট আমরা কি মনে রাখবো যে এত চুক্তি হওয়ার ফলেও এখন পর্যন্ত এটা 100% অফ করা যায় নাই। একটা দেখি এটা কিন্তু এখনো কার্যকর হয় নাই, পুরোপুরি কার্যকর হয় নাই। কেন হয় নাই? কেন এখনো অনেক রাষ্ট্রের কাছে কিন্তু হচ্ছে পারমাণবিক অস্ত্র রয়েছে। ওকে, ঠিক আছে, আমাদের ক্লাস মেবি শেষ। কয়টা আছে? আর আরো 3-4টা আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো অটোয়া চুক্তি। ঠিক আছে, এটা অনেকবার আসছে। অটোয়া চুক্তি হচ্ছে 1997 সাল। বিষয় কি ছিল? ভূমি মাই নিষিদ্ধ চুক্তি। কি ছিল? ভূমি মাই নিষিদ্ধ চুক্তি। এটা কার্যকর হয় হচ্ছে 1999 সালের 1 মার্চ। 1999 সালের 1 মার্চ। ওকে, বাংলাদেশ স্বাক্ষর করে হচ্ছে 1998 সালে এবং কার্যকর হয় 2000 সাল থেকে। ঠিক আছে, তাহলে সবাই একটু বলো, অটোয়া চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে কত সালে? সবাই একটু বলো, অটোয়া চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে কত সালে? 1998 সালে। 1998 সালে। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তারপর দেখো কিয়োটো প্রটোকল 1997 সাল। এটা হচ্ছে বিশ্ব উষ্ণতা রোধ। বিশ্ব কি উষ্ণতা রোধ 2020 সাল পর্যন্ত এটার মেয়াদ ছিল। এক কথা হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইফেক্টের জন্য এই চুক্তিটা হয়েছিল। কি? কিয়োটো প্রটোকল 1997। কি? কিয়োটো প্রটোকল। আর কিয়োটো কি? জাপানের একটা শহর। কি? জাপানের একটা শহর। ওকে, যেটা 2005 সাল থেকে কার্যকর হয়। 2005 সাল থেকে কার্যকর হয় এই চুক্তিটা, কিয়োটো প্রটোকল। উদ্দেশ্য কি ছিল? বিশ্ব উষ্ণতার রোধ বা হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের জন্য। ওকে, বিশ্ব উষ্ণতার রোধ। আর বেশি স্লাইড নাই, কয়েকটা আছে। কিয়োটো প্রটোকল। ওকে, এরপর আমরা দেখি। এরপরে হচ্ছে কার্টাগেনা প্রটোকল। পরীক্ষায় অনেকবার এটা আসছে। ঠিক আছে, কার্টাগেনা প্রটোকল একে বলে কি? জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। কি ভাইয়া? জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি 2000 সাল। কত? 2000 সাল। খুবই বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি, কার্টাগেনা চুক্তি। সবাই একটু আমাকে বলো যে কার্টাগেনা প্রটোকল হয় কত সালে? বায়োসেফটি, অর্থাৎ হচ্ছে এই যে জীবগুলা যে মারা গেলে যে পচন হয়, পচন হওয়ার পর কিভাবে কি করবে এটা নিয়ে যে চুক্তিটা হচ্ছে কি? কার্টাগেনা প্রটোকল। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে কানাডার মন্ট্রিল শহরে হয়েছিল। কানাডা কোথায়? মন্ট্রিল শহর। এটা হচ্ছে 2003 সাল থেকে কার্যকর হয়। ওকে, দেখো এই কার্যকর সালগুলো পড়তে পারো, সমস্যা নয়, বাট মেইন ফ্যাক্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা চুক্তি সালটা পড়া এবং তার উদ্দেশ্য কি ছিল, এটা হলো সব থেকে ফ্যাক্ট, গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। সো এখানে ফ্যাক্টটা কি? জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি বা বায়োসেফটি। কি? বায়োসেফটি বা জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি 2000 সালে হয়েছিল, কার্যকর হয় 2003 সাল থেকে। ঠিক আছে, ওকে। তারপর লাস্ট হচ্ছে আমাদের প্যারিস জলবায়ু চুক্তি। ঠিক আছে, আচ্ছা, অনেক কিছু এখানে লেখা আছে, জাস্ট মনে রাখবা হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি 2016 সাল। এটা অনেক জায়গায় ভুল আছে। দেখো, সম্মেলন হয় 15 সালে, বাট চুক্তিটা হয় 2016 সালে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি। প্যারিস জলবায়ু চুক্তি 2016 সাল। ওকে, ঠিক আছে। আর যাদের হচ্ছে লাস্টের দিকে এসে মনে হয়েছে যে এত বেশি প্যাচ লাগতেছে, তাহলে আমার কিচ্ছু করার নাই, কারণ হচ্ছে চেষ্টা করেছি ক্লাসে পরে ক্লাসে বুঝাই দিতে। আর একটু তোমাকে হচ্ছে গোলমাল লাগতে পারে, সেক্ষেত্রে করণীয়টা কি? সেই করণীয়টা হচ্ছে এই যেভাবে সিকোয়েন্স অনুসারে সাল অনুযায়ী দেওয়া আছে এভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, আর দেখো সব কিছু কিন্তু মাথায় রাখা লাগবে না, জাস্ট কি মনে লাগবে? প্রত্যেকটা চুক্তির বিষয়বস্তু আর সালগুলা, বাকি যা আছে তা সিডিং পড়লে হয়ে যাবে। ওকে।
ঠিক আছে? আচ্ছা, ক্লাস করার সময় হচ্ছে ডিএনডি অন করলে এটা আসবে না, এটা হচ্ছে ডু নট ডিস্টার্ব, এটা উপর আছে নোটিফিকেশন বারে যাবা, দেখবে এখানে চলে আসবে যে ডিএনডি বা ডু নট ডিস্টার্ব। ওকে, এটা অন করলে হয়ে যায় ডিএনডি। ওকে, আর এটা হচ্ছে তোমাকে আমি আবারও বলতেছি, অনেকে গুলাই ফেলতো, সেটা হচ্ছে মুসিম ভাই ভিডিওতে বলছে 1500 টাকা জাহাঙ্গীরনগর কোর্স, এটা বড় কাজ, এটা হচ্ছে সবার জন্য, ইন জেনারেল সবার জন্য। বা যারা তোমরা হচ্ছে আমাদের আইসিইউ ব্যাচে আসো, তোমাদের কিন্তু 1000 টাকা, তোমরা হচ্ছে খালি গুলায় ফেলাও, বুঝছো? গুলানো যাবে না, এখানে সুন্দর করে লেখা আছে, এখানে দেখো যে যারা ডিউ আইসিইউ ব্যাচ 1 এর বা তোমার 2 এর আসো, তাদের জন্য কিন্তু মাত্র হচ্ছে 1000 টাকা কোর্স ফি। কোনটা? এই আমাদের জাহাঙ্গীরনগর যে ব্যাচটা সেটা। ঠিক আছে? ওকে, সো তোমরা কিন্তু হচ্ছে এটা নিয়ে তোমার বাবা হচ্ছে আটকাবা না। ওকে, ওকে ভাইয়া, মহাদেশ ক্লাস তো আমি এখন করাই নেই, তাই না? মহাদেশ তো হচ্ছে আমি এখনো করাই নেই। ঢাবির জন্য মুরিদজিকে করতে হবে, কারণ ঢাবিতে কিন্তু হচ্ছে 4 রকম প্রশ্ন হয়। একটা হচ্ছে সাধারণ, যেটা বাংলাদেশ অংশ, একটা হচ্ছে আন্তর্জাতিক অংশ, দেন তোমাদের হচ্ছে সাম্প্রতিক, দেন হচ্ছে মুরিদজিকে অংশ। ওকে, তোমাদের সেকেন্ড টাইম গ্রুপে নোটিস দিই আমি, সেকেন্ড টাইম গ্রুপে, এটা কি পেড কেয়ার তোমাদের জন্য। চট্টগ্রামে রিসেন্ট থেকে কোশ্চেন হয়, বাট অল্প, বাট পড়তে হবে। সিইউ আজুতে হচ্ছে লাগবে না, হ্যাঁ। সিইউ আজুতে হচ্ছে মুরিদজিকে লাগে না। জাবির এক্সামটা হচ্ছে তোমাদের মার্চে হতে পারে। শোনো, মহাদেশগুলা পরে পড়ানোর কাহিনী আছে এখানে, ঠিক আছে? তোমাদের ফার্স্টে হচ্ছে বেসিকগুলো পড়ানো হয়েছে, দেন তোমাদের হচ্ছে এগুলো পড়ানো হবে। ওকে, তোমাদের জানুয়ারি মাসে তোমাদের ফার্স্ট হতেগুলো হচ্ছে আমরা মহাদেশ দিয়ে শুরু করব। জাহাঙ্গীরনগর অর্থনীতি পার্টি তোমাকে হচ্ছে টপ থাকার লাগে 100 মধ্যে থাকতে হয়, তার একটু রিস্ক হয়ে যায়। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা জুমে বলবো নি, হ্যাঁ, ঠিক আছে? ওকে, ওকে, সো আমরা ক্লাস শেষ করতেছি এখানে। যারা হচ্ছে নোট করবা অবশ্যই সুন্দর করে নোটটা করবা। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা।